আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জ্বালাতন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত বছরগুলোতে যে সকল প্রশ্নগুলো এসেছিল সব প্রশ্নগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। আজকে আমরা টাইপ ভিত্তিক বিগত বছরসমূহের প্রশ্ন সমাধান করব। আমরা একদম টাইপ ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে যাব। মনে করা হচ্ছে মৌলিক ধারণা, এরপরে বর্গমূল, এর পরবর্তীতে যে টপিকগুলো রয়েছে আমরা প্রত্যেকটি টাইপ ধরে ধরে প্রশ্নসমূহ সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক ধারণা। এই মৌলিক ধারণা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে যতগুলো প্রশ্ন হয়েছে সব প্রশ্নগুলো সমাধান করব। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে মৌলিক ধারণার উপর প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে নিচের কোন সংখ্যাটি 3 এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো, এখানে 4টি অপশন রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটরের ইউজ নেই, সো তোমাকে টেকনিক খাটিয়ে দেন তোমাকে সমাধান করতে হবে। এখানে বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 3 এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে 4টি অপশনের মধ্যে যতগুলো ডিজিট রয়েছে, ভাই ডিজিট বলতে আমরা কি বুঝি? দেখো, 2 একটি ডিজিট, 5 একটি ডিজিট, 4 একটি ডিজিট, 6 একটি ডিজিট, 8 একটি ডিজিট, 7 একটি ডিজিট, 3 একটি ডিজিট। তাহলে এখানে কয়টা ডিজিট? 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, এখানে 7টা ডিজিট। এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানেও কিন্তু কয়টা ডিজিট? 7টা ডিজিট। এখন শুধু আমাদেরকে ডিজিট গণনা করলে হবে না, তুমি ডিজিট সমূহ নিয়ে যদি একটি সমষ্টি বের করতে পারো, দেন ওই সমষ্টির মধ্য দিয়ে যদি 3 দ্বারা ভাগ যায় এবং 9 দ্বারা ভাগ যায়, তাহলে সেটাই হবে আমাদের আনসার। কীভাবে ভাই আমরা একটু দেখি। দেখো তো এখানে কি রয়েছে? 2 5 4 6 8 7 3। ওকে, এখানে তোমাকে ডিজিটগুলো যোগ করতে হবে। কীরকম? 2 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 7 প্লাস 3। দেখো, 2 2 প্লাস 5 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 7 প্লাস 3, মানে আমি প্রত্যেকটা ডিজিট যোগ করেছি। এখন সমষ্টিটা কত আসে একটু দেখো তো। 2 আর 5 হচ্ছে 7, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে আমাদের 17, 17 আর 8 কত? 17 আর 8 হচ্ছে আমাদের 24, 24 এর 7 হচ্ছে ভাইয়া কত? 31, 31 আর 3 হচ্ছে আমাদের 34 বা হচ্ছে আমাদের 34। এখন 34-এর মধ্যে একটু দেখো তো, 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়। দেখো, 3 12 হচ্ছে 34 বা 3 11 হচ্ছে 33, তাহলে যায় না। 3 নাম হচ্ছে 27, 4 নাম হচ্ছে 34। অর্থাৎ আমরা ডিজিটগুলো নিব, ডিজিটগুলো নেওয়ার পর হচ্ছে এদেরকে আমরা যোগ করব। ওই যোগফলের মধ্যে যদি আমাদের 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, সেটি হবে আনসার। কেন? এখানে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি 3 এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই অপশন আমাদের হচ্ছে না, এটা বাদ। এখন আমরা বি অপশন নিয়ে কাজ করব। বি অপশন নিয়ে একটু কাজ করে দেখো তো কি কি আছে। 5, এটি ছিল আমাদের এ অপশন, এই অপশনটা হচ্ছে না। এরপরে যাব আমরা বি অপশনে। বি অপশনে রয়েছে হচ্ছে 5, তাহলে প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 9 প্লাস 7 প্লাস 2, এরকম না? হ্যাঁ, 5 4 6 8 9 7 2। ওকে, একটু যোগ করো তাহলে। 5 আর 4 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 8 হচ্ছে কত ভাইয়া? 23, 23 আর 9 হচ্ছে আমাদের 32, 32 আর 7 হচ্ছে আমাদের 39, 39 আর 2 হচ্ছে আমাদের 41 না? আবার একটু যোগ করো, নাকি ভুল হয়েছে? 4 আর 5 এর 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 8 হচ্ছে আমাদের 23, 23 আর 9 হচ্ছে আমাদের 32, 32 আর 7 হচ্ছে 39, 39 আর 2 হচ্ছে 41। এখন 41-এর মধ্যে কি 3 দিয়ে ভাগ যায়? 3 10 30, 3 12 34, 3 13 39, তারপর হচ্ছে 3 14 হচ্ছে 42, তাহলে 41-এ ভাগ যায় না। এরপরে 9 দিয়ে দেখো, 9 কে 9, 9 দুগুণ হচ্ছে আমাদের 18, 3 নাম 7, 4 নাম 34, 5 নাম 45, তাহলে 41-এও ভাগ যাচ্ছে না 3 এবং 9 দ্বারা। দুটি সংখ্যা দিয়ে কিন্তু ভাগ চাইতে হবে, সেটি আনসার হিসেবে গণ্য হবে। তাহলে আমাদের বি অপশন যেটি রয়েছে এটিও হচ্ছে না। এরপরে সিতে আমরা যাব। সিতে একটু দেখো কি রয়েছে। 5 প্লাস 6 প্লাস 8, হ্যাঁ 5 6 8, এরপর রয়েছে 7 প্লাস 0 প্লাস 9 প্লাস 2। একটু দেখো তো, 5 6 8 7 0 9 2। হ্যাঁ, আমি এগুলো যোগ করলে দেখো 5 আর 6 হচ্ছে 11, 11 আর 8 হচ্ছে আমাদের 19,
19-এর 7 হচ্ছে আমাদের 26, 26 আর 9 কত ভাইয়া? 26 আর 9 হচ্ছে আমাদের একটু দেখো, 26 আর 9 হচ্ছে আমাদের এদিকে 30, 35, 35 আর 2 হচ্ছে আমাদের 37, অর্থাৎ 37। আবার দেখো তো একটু, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 8 হচ্ছে আমাদের 19, 19-এর 7 হচ্ছে আমাদের 26, 26 আর হচ্ছে আমাদের 9, 26 আর 9 হচ্ছে আমাদের এদিকে হচ্ছে 30, 35, 35 আর 2 হচ্ছে 37, 37-এর মধ্যে 3 দিয়ে ভাগ দিয়ে দেখো, 3 12 34, 3 13 39, যাচ্ছে না। যদি 9 দিয়ে ভাগ করো, 9 দেখুন 18, 3 9 7, 4 9 34, 5 9 45, তাহলে 37 এটিও আমাদের হচ্ছে না। এরপর আমরা ডি অপশনে যাব। ডি অপশন একটু দেখো কি রয়েছে। ডি অপশনে রয়েছে হচ্ছে আমাদের 3, তাহলে +6 +5 +4 +9 +8 +1। দেখো তো 3 +6 +5 +4 +9 +8 +1। ওকে, তাহলে 3 আর 6 কত? 3 আর 6 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে আমাদের কত ভাইয়া? 9 আর 5 হচ্ছে আমাদের 14। 3 আর 6 9, 9 আর 5 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 9 হচ্ছে 27, 27 আর 8 হচ্ছে কত? 27 আর 8 হচ্ছে 35, 35 আর 1 হচ্ছে কত? 34, অর্থাৎ 36। ওকে, এখন 36-কে একটু দেখো। 36-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 12 কত? 3 12 34, তাহলে 3 দ্বারা ভাগ যাচ্ছে 36-কে। এরপরে 36-কে আমরা 9 দিয়ে ভাগ চাই কিনা দেখবো। তাহলে 3 9 27, 4 9 34, হ্যাঁ 9 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের ডি অপশন, মানে আমাদের ডি অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমরা কিভাবে করেছি, এখানে কিন্তু ক্যালকুলেটরের ইউজ নেই, সো তোমাকে এইভাবে সমাধান করতে হবে প্রশ্নসমূহের। আমরা ইনশাআল্লাহ আজকে একদম টাইপ ভিত্তিক ধরে ধরে, যেমন আমরা প্রথমে হচ্ছে আলোচনা করতেছি মৌলিক ধারণা। এটি ছিল আমাদের মৌলিক ধারণার উপর প্রথম প্রশ্ন, এটি 17-18 সেশনে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ওকে, এখন দেখো এটিও মৌলিক ধারণার উপর প্রশ্ন। আমি যখন যখন এর পরবর্তী টাইপটা দেখাবো তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমরা কীভাবে প্রশ্নসমূহ সমাধান করতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যাবৎকালের যতগুলো প্রশ্ন রয়েছে সব প্রশ্নসমূহ আমরা সমাধান করব, কিন্তু টাইপ ভিত্তিক, টাইপ ধরে ধরে। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে m ডিভাইডেড বাই n এর সাথে কত যোগ করলে যোগফল n ডিভাইডেড বাই m হবে। এটিও 17-18 সেশনের একটি প্রশ্ন। দেখো তোমাকে বলা হচ্ছে m ডিভাইডেড বাই n এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে আমরা কি জানি না। সো আমরা ধরে নিচ্ছি, ধরি যোগ করব x, যোগ করব কি ভাইয়া? x। ওকে, তাহলে দেখো m ডিভাইডেড বাই n এর সাথে আমি মনে করতেছি x যদি যোগ করি তাহলে যোগফল কত হবে ভাইয়া? n ডিভাইডেড বাই m হবে। আবার দেখো m ডিভাইডেড বাই n এর সাথে xটা যোগ করলে যোগফল কত হবে? n ডিভাইডেড বাই m হবে। এখন আমাকে কত যোগ করলে অর্থাৎ x এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখন x আমি বাম পাশে রাখতেছি ইকুয়াল, ওইদিকে রয়েছে আমাদের ডান পাশে n ডিভাইডেড বাই m। এই যে m ডিভাইডেড বাই n যেটি বাম পাশে রয়েছে তার আমাদের আগের সাইনটা কি আছে? সাইন মনে মনে পজিটিভ, ওইদিকে গেলে নেগেটিভ, তাহলে মাইনাস m ডিভাইডেড বাই m। যারা একেবারে বেসিক লেভেলের তোমরা একটু দেখো, যখন এদিকে কোনো সংখ্যা থাকবে সেটিকে আমরা যখন সমানের ওই পাশে পার করাই দিব, সেটি যদি আমাদের বাম পাশে প্লাস ওয়ালা থাকে, ডান পাশে গেলে এটি হবে কি ওয়ালা? মাইনাস ওয়ালা। যেমন এখানে প্লাস ওয়ালা ছিল, এদিকে মাইনাস ওয়ালা। যদি কোনো কারণে মাইনাস ওয়ালা থাকে তখন এটি হবে প্লাসওয়ালা যখন ডান পাশে চলে যাবে। যদি বাম পাশে ভাগওয়ালা থাকে সেটি হয়ে যাবে গুণ, আর যদি গুণওয়ালা থাকে সেটি হয়ে যাবে ভাগওয়ালা। বুঝতে পারছি কথা? এখান থেকে কি মনে রাখতে পারো? প্লাস মাইনাস বাই বাই, এবং আমাদের ভাগ গুণ বাই বাই, অর্থাৎ ভাগটা গুণ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, একদম আমি যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্ট থেকে ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। তাহলে দেখো x ইকুয়াল, দেখো এখানে m রয়েছে, এখানে n রয়েছে। এটিকে বলা হয় একটি ভগ্নাংশ, এটিকে বলা হয় একটি ভগ্নাংশ। কেন ভগ্নাংশ ভাইয়া? উপরে কিছু আছে, নিচে কিছু আছে। যদি মনে রাখবা যে উপরে যে থাকে তার নাম হচ্ছে লব, আর নিচে যে থাকে তার নাম হচ্ছে হর। এখানে উপরে যে থাকবে তার নাম হচ্ছে লব, নিচে যে থাকবে তার নাম হবে হর। এখন তোমাদের কাছে প্রশ্ন যেটি, সেটি লব হর আমাদের মনে থাকে না। উপরে কারা থাকে? উপরে হচ্ছে ক্ষমতাবান মানুষওয়ালারা থাকে। কারা ক্ষমতাবান? তারা যাদের একটু লোভ আছে মনে করতে পারে। হ্যাঁ, তাহলে লোভী মানে লব যেটা থাকবে সেটি হবে উপরে, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে হর মানে নিচে। ওকে, তাহলে এখানে m রয়েছে, এখানে n রয়েছে। m এবং n কোনো কিছু মিল পাচ্ছ তুমি? না। কোনো কিছু যদি মিল না পাও সেক্ষেত্রে লসাগু নিতে হবে গুণ আকারে। কি আকারে? গুণ আকারে, অর্থাৎ m গুণন n। এভাবে কোনো কিছু মিল নাই। এরপরে লসাগু পাইছো তুমি কি? দুইটা, m ইন্টু n। ওকে, m ইন্টু n। এখন যে হর আছে
প্রথমটা ধরে যখন আমরা কাজ করব হর দিয়ে ভাগ দিতে হবে। হর কে আছে? হর আছে হচ্ছে এম। তাহলে এম এম বাদ আর কি রয়েছে? এন। এই যেটি বাকি থাকবে সেটির সাথে লবটা গুণ হবে। কি হবে? লবটা গুণ হবে। তাহলে এন গুণন এন। তাহলে এন এর সাথে এন গুণ করলে কি হবে ভাইয়া? এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার। তাহলে আমি এন স্কোয়ার দিলাম, এরপরে কোন সাইন? মাইনাস সাইন। ওকে, এখন আমি দ্বিতীয় ভগ্নাংশের কাছে যাচ্ছি। ওকে, তাহলে এম ইন্টু এন, এটি ছিল আমাদের কি? লসাগু। এখন হর কত? এন। তাহলে আমরা এন দিয়ে ভাগ দিব, এন এন কাটা, আর কি থাকতেছে ভাইয়া? এম। আর এখানে বাকি কি আছে? এম। এমটা এখন কার সাথে গুণ হবে? লবের সাথে। এম এর সাথে যদি তুমি এম গুণ করো তাহলে দেখো এম 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 গুণন এম, তাহলে কত হবে ভাইয়া? এম স্কোয়ার। কত? এম স্কোয়ার। তাহলে এন স্কোয়ার মাইনাস কি হবে? এম স্কোয়ার। ওকে, এখানে এন স্কোয়ার ছিল মাইনাস, এরপর পাইছি আমরা এম স্কোয়ার, নিচে রয়েছে এম ইন্টু এন মানে এম এন। তাহলে এই যে আমরা কত যোগ করতে হবে আমাদের? এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম এন। এখন এটার সাথে কোন অপশনটা মিলে দেখো, এখানে আগে রয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা হবে না। এখানে আছে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম ইন্টু এন মানে এম এনই বোঝায়। সো আমাদের বি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, 3 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য? 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য? এটি 15-16 সেশনে এসেছিল। এটি একটি মৌলিক ধারণার প্রশ্ন। তাহলে দেখো 3 অঙ্ক বিশিষ্ট, প্রথমে তোমাকে জানতে হবে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 999। কেন ভাইয়া? তুমি যখন 1000-এ চলে যাবে তখন তুমি আর 3 অঙ্ক পাবা না, তুমি যখন 4 অঙ্কতে চলে যাবা। দেখো এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক। কয়টি অঙ্ক পাচ্ছ? 3টি অঙ্ক। ভাইয়া যদি আমরা আরেকটু পরে যাই, যদি 1000-এ চলে যায়, কয়টি অঙ্ক দেখো তো? 1000-এ যখন তুমি যাচ্ছ 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 4 অঙ্কতে চলে যাচ্ছ, তাহলে এটি হবে না। তাহলে আমরা 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা পাবো 999। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য? এই যেটি বৃহত্তম সংখ্যা পাইছো, বৃহত্তম সংখ্যাকে তুমি 30 দ্বারা কি দিবা? 30 দ্বারা ভাগ দিবা। কি দিবা? 30 দ্বারা ভাগ দিবা। তোমরা তো সবাই ভাগ করতে জানো, এটি হচ্ছে মোটামুটি এটি হচ্ছে আমাদের আসবে 33 মতো আসবে। হ্যাঁ, 999কে যদি তুমি 30 দ্বারা ভাগ করো, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, যদিও তুমি তো ভাগ পারো, একদম নর্মাল ভাগ তো পারো, অর্থাৎ 33-এর সমান আসবে, মোটামুটি 33.3 আসতে পারে। এরপরে তাহলে ভাই আমার কি আনসার কি 33? মানে 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য হবে? এখানে 33, এটা একটু দেখো। এরপরে তোমাকে বের করতে হবে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা ভাইয়া? ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আমাকে কত বলো তো একটু? 100। সবাই তো জানে এটি। হ্যাঁ, 100। কেন ভাইয়া? এখানে 1টি অঙ্ক, 2টি অঙ্ক, 3টি অঙ্ক পাইছো। যদি এর থেকে আরো ছোটতে চলে যাও তখন তুমি পাচ্ছ কিন্তু 99। এখানে কিন্তু 2টা অঙ্ক, 3টা অঙ্ক হচ্ছে না। তাহলে ন্যূনতম অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম আমাদের সংখ্যা হচ্ছে 100। ওকে, এখন 100কে আমরা কি দিয়ে ভাগ দিব? 100কেও আমরা 30 দিয়ে ভাগ দিব। তাহলে 30 দিয়ে ভাগ দিলে এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হচ্ছে 3.3 পাবা। আমি বলা যায় এটি হচ্ছে 3-এর কাছাকাছি প্রায়। হ্যাঁ, তাহলে এখানে পাইছি হচ্ছে আনসার 33, এখানে পাইছি হচ্ছে 3। তাহলে আনসার কোনটা হবে? মানে 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য? এই যে আমরা বৃহত্তম সংখ্যাকে ভাগ করে কত পাইছি? 33। ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে কত পাইছি? 30। তাহলে আমার 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা দেখো তো 30 দ্বারা বিভাজ্য? কতটি সংখ্যা হলে বৃহত্তম সংখ্যাকে ভাগ করে যে ভাগফলটা পাইছো সেটা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে যে ভাগফলটা পাইছো তাকে কি দিবা? বাদ দিবা। তাহলে কতটি সংখ্যা হবে? 30টি সংখ্যা হবে। কয়টি ভাইয়া? 30টি। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে আমাদের যে এ অপশন রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, সম্পূর্ণ তোমাকে টেকনিক্যালি কাজ করতে হবে। ওকে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। তোমাকে বলা হচ্ছে যদি কোনো সংখ্যার 1/3 ও 1/4 এর মধ্যে পার্থক্য 3 হয় তবে সংখ্যাটি কত? দেখো তোমাকে বলা হচ্ছে যদি কোনো সংখ্যার আমরা কি জানি ওই সংখ্যাটা কত? জানি না। যতগুলো জানবো না ঠিক তাদেরকে আমরা কি নিব? ধরে নিব। তাহলে ধরি
সংখ্যাটি এক্স। ওকে, তোমাকে বলা হচ্ছে যদি কোনো সংখ্যার 1/3, তাহলে দেখো এক্স এর 1/3 এর কথা বলা হচ্ছে না? হ্যাঁ, তাহলে এক্স এর 1/3 মানে এর মানে মনে রাখবা গুণন, তাহলে এক্স ইন্টু 1/3। এটাকে যদি তুমি আরেকটু কাজ করো, এক্স উপরে 1 উপরে, তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, নিচে হচ্ছে কত ভাইয়া 3। ওকে, এরপরে এক্স এর 1/4টা একটু বের করে নাও। এক্স এর 1/4 সমান এক্স, এর মানে হচ্ছে গুণন, এখানে হচ্ছে 1/4, তাহলে দেখো এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, নিচে হচ্ছে আমাদের কত 4। ওকে, তাহলে কোন সংখ্যার অর্থাৎ এক্স এর 1/3 1/4 এর মধ্যে পার্থক্য 3 হয়। পার্থক্য মানে কি জানো ভাইয়া? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। পার্থক্য মানে কি বলছি? পার্থক্য মানে হচ্ছে আমাদের বিয়োগ। ওকে, তাহলে একটু দেখো, তোমাকে বলছে 1/3 1/4 এর মধ্যে পার্থক্য কোন সংখ্যার, তাহলে আমরা পাইছি সংখ্যার 1/3 মানে x/3, সংখ্যার 1/4 মানে x/4, যেখানে আমরা সংখ্যাটি x ধরে নিয়েছি। তাহলে পার্থক্য বের করো, x/3 মাইনাস x/4, এদেরকে পার্থক্য করলে ফলাফল কত আসবে বলছে? ফলাফল আসবে, আচ্ছা 2 না, ফলাফল আসবে 3। দেখো কোন সংখ্যার 1/3 1/4 এর মধ্যে পার্থক্য 3 হয়, তা এদেরকে পার্থক্য করলাম, কত পাইছি 3। ওকে, এখন দেখো তো, যখন এখানে একটি ভগ্নাংশ এখানে একটি ভগ্নাংশ, মাঝখানে মাইনাস সাইন অথবা প্লাস সাইন থাকতে পারে, 3 এবং 4 কি মিল আছে? না, মিল না থাকলে কি করতে হয়? আমাদের লসাগু নিতে গুণ করতে হয়, তাহলে 3 × 4। এরপর আমরা কি করি? 3 × 4 এটি লসাগু হিসেবে রেখে এই যে হর রয়েছে, হরটাকে ভাগ দিই, হর দিয়ে ভাগ দিই, তাহলে 3 3 কাটা, আর থাকে কত 4। 4 এর সাথে এক্সকে কি দিবে? গুণ দিই, তাহলে 4x, এরপরে মাইনাস সাইন। ঠিক একইভাবে 3 × 4 যেটি লসাগু পাইছে, এটাকে আমরা লিখি, হর দিয়ে আমরা ভাগ দিই, তাহলে 4 4 কাটা, আর তাকে কে 3 এর সাথে আমরা যেটি লব এটিকে গুণ দিই, তাহলে 3x ইকুয়াল কত ভাইয়া 3। ওকে, দেখো একটু এখানে 4x থেকে যদি 3x অর্থাৎ 4টা x থেকে যদি 3টা x চলে যায়, একটা x থাকে এখানে, 3 × হচ্ছে 4 অর্থাৎ 3 × 12 ইকুয়াল কত 3। এখন তুমি এখানে একটি ভগ্নাংশ এখানে একটি সংখ্যা, এটিকেও চাইলে তুমি ভগ্নাংশ বানাতে পারো। মনে রাখবা পৃথিবীতে যত ধরনের সংখ্যা রয়েছে তার নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। ওকে, 1 থাকে। ভাই এখানে কি 1 দিলে সংখ্যা চেঞ্জ হবে? না, তোমার নিচেও তো মনে মনে 1 দিতে পারবে, চেঞ্জ হবে না। আগে 3 ছিল, 3/1 মানেও 3, তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করে তুমি দেখতে পারো, যদি তোমার একটু যদি ঘাপলা লাগে আর কি। তাহলে দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বুঝাইতে পারছি কথা? যখন সমান চিহ্ন থাকবে মাঝখানে, এখানে একটি ভগ্নাংশ এখানে একটি ভগ্নাংশ থাকবে, তখন তুমি এখানে আড়াআড়ি গুণ দিবা। কি গুণ? আড়াআড়ি গুণ, মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হর। তাহলে দেখো x এর সাথে 1 গুণ করবা, তখন কত আসবে? x। মনে রাখবা x y z এর সাথে যদি তুমি 1 কে গুণ করো, বা তুমি যদি a b c এর সাথে 1 কে গুণ করো, তখন a b c বা x y z এগুলাই পাবা। তাহলে x এর সাথে 1 গুণ করলে x, 12 এর সাথে যদি 3 গুণ করো, তাহলে 3 12 কত ভাইয়া? 3 12 হচ্ছে 34। তাহলে 34 কোথায় রয়েছে? আমাদের ডি অপশনে রয়েছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে কথা? ওকে, এরপর একটু দেখো 5 নম্বর প্রশ্নটি, তোমাকে বলা হচ্ছে একটি সংখ্যা 51 থেকে যত বড় 75 থেকে তত ছোট সংখ্যাটি কত? কি বলা হচ্ছে ভাইয়া? যত বড় তত ছোট, যত বড় তত ছোট। এখানে শব্দ কয়টা? শব্দ হচ্ছে 4টা। যত বড় এখানে 2টি শব্দ, তত ছোট এখানে 2টি শব্দ, কয়টি শব্দ? 4টি শব্দ। যদি এরকম প্রশ্ন আসে যত বড় তত ছোট, তোমার কাজ হচ্ছে সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে, দেখো সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাটি সমান, তুমি এই যে দুইটি সংখ্যা থাকবে তাদেরকে যোগ করে দিবা। তাদেরকে কি করে দিবা ভাইয়া? যোগ করে দিবা। তাহলে 51 + 75, কয়টি সংখ্যাকে যোগ করছো? দুইটিকে, তাহলে তুমি নিচে দিবা 2। ওকে, তাহলে এখন কত হয় দেখো, 1 আর 5 হচ্ছে 6, 7 আর 5 হচ্ছে 12, এখানে হচ্ছে 2, তাহলে এখানে 6 দুগুণে 12, 3 দুগুণে হচ্ছে 6, অর্থাৎ 63। সংখ্যাটি হবে কত? 63। তাহলে যদি এরকম কোনো কোয়েশ্চেন হয়, অর্থাৎ সংখ্যাটি কত, যত বড় তত ছোট, এই টাইপের যদি থাকে, তুমি আনসার করবা কিভাবে? এইভাবে। তোমাদের এমসিকিউ যেটি রয়েছে, এমসিকিউতে তোমার 8 মার্ক আসবে। সো এরকম প্রশ্নগুলো হতে পারে। আর রিটেন কিভাবে লিখতে হয় সেটি কিন্তু আমি পরবর্তী লেকচারের মধ্যে বলে দিব। আর পরবর্তী লেকচারে তোমাকে শিখিয়ে দিব যে আসলে রিটেনটা কিভাবে তোমাকে লিখতে হবে। সো প্যারা নেওয়ার কিছু নেই। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটি, তোমাকে বলা হচ্ছে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? মৌলিক সংখ্যার ব্যবধান মানে কি ভাইয়া? মৌলিক সংখ্যার ব্যবধান, ব্যবধান মানে হচ্ছে আমাদের পার্থক্য। ভাইয়া পার্থক্য মানে বুঝি না, পার্থক্য মানে হচ্ছে ভাইয়া বিয়োগফল। ওকে,
তাহলে ব্যবধান যেই কথা, পার্থক্য একই কথা এবং বিয়োগফল হচ্ছে আমাদের একই কথা। তোমাকে বলা হচ্ছে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। এই প্রশ্নটি জগন্নাথ এসেছিল 14-15 সেশনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল 18-19 সেশনে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল 17-18 সেশনে। বলা যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন তোমার থেকে প্রথমে চিহ্নিত করতে হবে যে সংখ্যাগুলো কারা। এখানে রয়েছে 30, এখানে রয়েছে 80। তার মানে 30 থেকে 80 এর মধ্যে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা তোমাকে নিতে হবে, এরপরে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিতে হবে এবং তাদের মাঝে তোমার ব্যবধান ঘটাই দিতে হবে। ওকে, তাহলে দেখো এটার মধ্যে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে? একটু বলো তো আমাকে, বৃহত্তম মৌলিক সংখ্যা কত হইতে পারে? দেখো এখানে রয়েছে 30 থেকে 80 এই সিরিজের মধ্যে। তুমি কি 81-এ যাইতে পারবা? না। যখন তুমি বৃহত্তম মৌলিক সংখ্যা খুঁজবা, এখানে সবচেয়ে বড়কে 80-80-র দিকে যাবা। এখন 80 কি মৌলিক সংখ্যা? ভাইয়া মৌলিক সংখ্যা কি 80-তেও বুঝি না। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। দেখো একটু উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিই। মনে করো তুমি 2 নিছো, আমরা চেক করতেছি এই 2টা মৌলিক সংখ্যা হবে কিনা। 2 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, 2 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়। 2 এর মধ্যে কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাকে বলা হয় কি সংখ্যা ভাইয়া? মৌলিক সংখ্যা। ভাইয়া যদি আমি একটু 3 নিয়ে যদি কাজ করি, 3 কে 3 দিয়ে ভাগ যায়, 3 কে 1 দিয়ে ভাগ যায়, 3 কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 হচ্ছে আমাদের একটি কি মৌলিক সংখ্যা। ভাই এখন আমি 4 নিয়ে কাজ করব। ওকে, 4 কে 4 দিয়ে ভাগ যায়, 4 কে 1 দিয়ে ভাগ যায়, আবার দেখো 4 কে 2 দিয়েও কিন্তু ভাগ যায়, 2 দুগুণে 4। তাহলে দেখো যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আরো একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটিকে মৌলিক সংখ্যা হবে না। আর যে সকল সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না, তাদেরকে বলা হয় কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। ওকে, তাহলে দেখো আমাকেও 30 থেকে 80 এই সিরিজের মধ্য থেকে 2টি অর্থাৎ বৃহত্তম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে। তাহলে এইটি কি মৌলিক সংখ্যা হবে না? কেন ভাইয়া? কারণ হচ্ছে আমার 80-র মধ্যে 80 দিয়ে ভাগ যায়, আবার 80-র মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আবার 80-র মধ্যে 10 দিয়ে ভাগ যায়, আবার 80-র মধ্যে 8 দিয়ে ভাগ যায়, আবার 80-র মধ্যে 4 দিয়ে ভাগ যায়। তাহলে এটিতে কখনো মৌলিক সংখ্যা হতে পারবে না। এখন 80 থেকে কি তুমি বাইরে যাইতে পারবা? না, সিরিজের ভিতর থাকতে হবে। তাহলে 80 থেকে একটু আমাকে নামতে হবে, অর্থাৎ 79 আমি যাই। 79 কি আমাদের মৌলিক সংখ্যা? অবশ্যই 79 মৌলিক সংখ্যা। কেন? 79 হচ্ছে আমাদের 79-এর মধ্যে 79 দিয়ে ভাগ যায়, 79-এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে আমরা পেলাম এখানে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79। হ্যাঁ, 79। এটি আমি একটু দেখো বৃত্তাকার চিহ্ন দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। সবচেয়ে ক্ষুদ্রতম যখন যাব, এই সিরিজের নিম্নমানকে 30 কি মৌলিক সংখ্যা হবে না? কারণ 30-এর মধ্যে 30 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, তাহলে এটি কখনো হবে না। এখন 30-এর নিচে নামতে পারবা না। কেন? কারণ সিরিজের বাইরে তুমি চলে যাচ্ছ। তাহলে 30 থেকে 31-এর দিকে যাব আমি। তাহলে দেখো তো 31 কি মৌলিক সংখ্যা হবে কিনা? হ্যাঁ, 31 হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ 31-এর মধ্যে একটু দেখো, 31-এর মধ্যে 31 দিয়ে ভাগ যায়, 31-এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, তাহলে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে 31 আমাদের কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে এই সিরিজের জন্য সবচেয়ে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত? 31। কত ভাইয়া? 31। ওকে, তাহলে দেখো এখন একটু পার্থক্য বা ব্যবধান বের করো। ব্যবধান সমান বৃহত্তম যেটি ছিল সেটি লিখছো, ক্ষুদ্রতম যেটি ছিল সেটি লিখছো, ব্যবধান মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 1 চলে গেলে আর কত থাকে ভাইয়া? 8। 7 থেকে 3 চলে গেলে আর থাকে 4। তাহলে 48। 48 কোথায় রয়েছে? 48 রয়েছে হচ্ছে আমাদের সি অপশনে। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কি বলেছি ভাইয়া? সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আসবে আমরা এখন করতে পারবো তো ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে 60 ও 90-এর মধ্যকার সকল মৌলিক সংখ্যার যোগফল কত? এই টাইপেরও প্রশ্ন হতে পারে, তবে এই টাইপের বাইরে গেলে এরকম একটি প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। তোমার থেকে জিজ্ঞেস করতে পারে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, বা 11 দিতে পারে। আমি তোমাকে একটি সিরিজ শিখিয়ে দিচ্ছি, হয়তোবা তোমরা অনেকেই শিখে ফেলেছো এই সিরিজটি। 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 21 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে,
আবার হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 41 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 51 থেকে 60-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 61 থেকে 70-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 71 থেকে 80-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 81 থেকে 90-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে, 91 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকতে পারে। ওয়েট আমি মনে রাখবো কিভাবে, আমরা এখানে 10 ডিজিটের একটি নম্বর মুখস্থ রাখবো। এই 10 ডিজিটের নম্বরটা একটু দেখো, 4 4 2 2 3 2 2 3 2 1। ভাইয়া এখানে এই ডিজিটটা তো মনে থাকবে না, তোমাদের যখন মোবাইল নাম্বারটি কি মনে থাকে, বাট পড়ার ক্ষেত্রে হয়তো মনে নাও থাকতে পারে। দেখো এটি কীভাবে মনে রাখবে, এখানে একটি টেকনিকও আছে। এখানে 4 4 যেহেতু আমরা যুদ্ধে যাচ্ছি সেই জন্য আমরা বড় ধরনের সংখ্যা দিয়ে শুরু করবো, 4 4 দিয়ে শুরু করতেছি। ওকে, এখন 4 4 একই সাথে গেছে, এটিও 4 এটিও 4, তাদেরকে আবার অর্ধেক করে দিব। মনে করো যুদ্ধে কিছু মানুষ মারা গেছে, তাহলে অর্ধেক হয়ে গেছে 2 2। এরপরে 3টা যদি একটু দেখো, 1 নম্বর 2 নম্বর 3 4 5 নম্বর ঘরে, 5 নম্বর ঘর মানে এটা বিজোড়, এটা আবার 10-এর অর্ধেক, তাহলে এটা একটু ভিন্ন হওয়া উচিত না? হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এখানে দিছি 3, 3টা হচ্ছে বিজোড়। এই 3টা তো হচ্ছে এখানে মাঝখানে এসে 5 নম্বর মহাবিপদে, কেন? এর আগে সবগুলো আসছে জোর এবং 4 4 2 2 করে, আবার ও একলা, এই জন্য 2 2টা বলতেছে ঠিক আছে আমি আগেও আসি পরেও আসি, এই 2 2টা আবার রিপিট 2 2। এর পরবর্তীতে কি হচ্ছে 3 2 1, স্বাভাবিকভাবে চলে গেছে যুদ্ধের পরে। হ্যাঁ, তাহলে 4 4 2 2 3 2 2 3 2 1। যদি তোমার থেকে প্রশ্ন করা হয় 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তুমি লিখবে 4টি। 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 4টি। অর্থাৎ এগুলো ক্রমান্বয়ে বসিয়ে দিবা। এরপরে কি আছে 2 2, তাহলে 2 2। এরপর হচ্ছে 3 2 2, তাহলে দেখো 3 2 2। এরপর আছে কি 3 2 1, তাহলে 3 2 1। এভাবে ক্রমান্বয়ে বসিয়ে দিবা। এটাতে কি শিখলা তুমি? তোমাকে যদি বলা হয় 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, 4টি। আবার তোমাকে বলা হলো 71 থেকে 80-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, 3টি। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে 60 থেকে 90-এর মধ্যকার সকল মৌলিক সংখ্যার যোগফল কত? কত কত ভাইয়া? 60 থেকে 90। তাহলে দেখো এখানে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটি তোমাকে আগে চিহ্নিত করতে হবে। আমি 60 থেকে শুরু করব, 60 থেকে শুরু করা 60 তো মৌলিক সংখ্যা না, তাহলে 61 থেকে শুরু করতে পারতেছি। 61 থেকে 70, এখানে মৌলিক সংখ্যা রয়েছে 2টি, এদেরকে নিতে হবে 90 পর্যন্ত নিতে হবে। 71 থেকে 80, এখানে রয়েছে 3টি। এখন হচ্ছে 81 থেকে 90, এখানে রয়েছে হচ্ছে 2টি। ওকে, এখন দেখো এই যে আমাদের 61 থেকে কত পর্যন্ত গেলাম আমি, এখন দেখো তো একটু, 61 থেকে কিন্তু 90 বরাবর গেছি। কিভাবে? এই যে 61 থেকে শুরু করলাম এবং 90 গিয়ে শেষ করলাম। বুঝে গেছে কথা? এখানে আমি মৌলিক সংখ্যা পাচ্ছি 2 3 2, অর্থাৎ কয়টি ভাইয়া? 2 আর 3 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 60টি। এখন আমি এই 60টা মৌলিক সংখ্যাকে নিয়ে কি করব ভাইয়া? এই 60টা মৌলিক সংখ্যাকে নিয়ে আমি যোগ করব। কি করব? এই 60টা মৌলিক সংখ্যাকে নিয়ে আমি যোগ করব। তাহলে এই 60টা মৌলিক সংখ্যা এখানে কত কত হয় সেটি তোমাকে একটু বের করতে হবে। বুঝা গেছে কথা? এখানে 60টা মৌলিক সংখ্যা কত কত হয় সেটি একটু বের করতে হবে। তাহলে একটু আমাকে বলো তো, যখন আমরা 60 থেকে শুরু করব, 60 থেকে শুরু করার ক্ষেত্রে আমরা কাকে কাকে পাবো? যখন আমরা 60 থেকে শুরু করব, 60 থেকে শুরু করার ক্ষেত্রে কাকে পাবো? 60 কি আমাদের মৌলিক সংখ্যা হবে? এখানে বলা হচ্ছে তোমাকে শুধু মৌলিক সংখ্যার যোগফলটা বের করতে। তখন কি 60 মৌলিক সংখ্যা হবে? না ভাইয়া, 60 মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদেরকে 60 থেকে 70, এখানে যে 2টি মৌলিক সংখ্যা ছিল তাদেরকে বের করতে হবে। আমরা 61 থেকে যাব, 60 যেহেতু হচ্ছে না। হ্যাঁ, তাহলে 61 একটা মৌলিক সংখ্যা, 61-র মধ্যে 61 দিয়ে ভাগ যায়, আর 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। এরপর 62 না, 63 7 9, 63 এটা হবে না, 64 জোট সংখ্যা তেমন হবে না, 65 এটি 5 দিয়ে ভাগ যায়, 66 এটিও জোট, এটি হবে না, 67, হ্যাঁ 67 একটি মৌলিক সংখ্যা। বোঝা গেছে কথা? এরপর হচ্ছে 68তে যখন তুমি গেছো, এটি কিন্তু দেখতে পাচ্ছ কি? এটি দেখতে পাচ্ছ হচ্ছে জোর, তাহলে এটি আমাদের হচ্ছে না। এরপরে যখন তুমি 69-এ যাচ্ছ, 69 কি আমাদের হচ্ছে না? 69-এর মধ্যে হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে গুণ 6, 3 তারিখে হচ্ছে 9, তাহলে হচ্ছে না। এরপরে 70 থেকে এখানে ডান, তাহলে এখানে হবে না। আমরা 2টা যখন চিহ্নিত করে ফেলছি তাহলে এটি ডান। এরপরে 71 থেকে কি ভাই? 71 থেকে 80, এটার মধ্যে পাইতে হবে কয়টি? এটার মধ্যে পাইতে হবে 3টি। ভাই আমার কি এত সময় লাগবে? না, এত সময় লাগবে না। যদি তুমি একটু প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার বেশি সময় লাগবে না। আমরা 71 থেকে শুরু করব। হ্যাঁ, 71 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 72 জোর হবে না। 73, হ্যাঁ 73 একটি মৌলিক সংখ্যা। 74 এটি জোর, 75 এটি 5 দিয়ে ভাগ যায়, 76 হচ্ছে না, 77 7 11 77 হবে না, 78 হবে না, তাহলে 79টা হচ্ছে জোর সংখ্যা কিন্তু হবে না এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে 3টা পেয়ে গেছি, আমাদের কাজ ডান। এরপর 81 থেকে 90-এর মধ্যে বলা হচ্ছে এখানে কয়টি থাকবে? 2টি। তাহলে 81 9 9 81 এটি তো হবে না, 82 হবে না কারণ জোর, তাহলে 83 এটা হবে। এরপর হচ্ছে 84 এটি জোর, 85 হবে না, 86 হবে না। কেন হবে না সেটি তুমি বুঝতে পারতেছো। 87 কি হবে? এখানে 83 পাইছি আমরা। হ্যাঁ, এখানে কিন্তু 2টি,
87 কি হবে কিনা সেটি তোমরা একটু বলতে পারো কিনা। দেখো 87, তাহলে দেখো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আমরা 86 পর্যন্ত গেলাম, 86 পর্যন্ত গিয়ে আমরা আর কোনো কিছু দেখি না। এখানে কিন্তু মৌলিক সংখ্যা থাকবে কয়টি বলছে? 2টি। তাহলে 86টা হবে না, এরপরে রয়েছে হচ্ছে আমাদের 87। তাহলে 87 আমাদের হচ্ছে না। এরপর হচ্ছে 88 হচ্ছে জোর, তার পরবর্তীতে হচ্ছে আমাদের 89। তাহলে 89 একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানে 2টি পেয়ে গেছি। বুঝা গেছে কথা? তাহলে মৌলিক সংখ্যা কি সেটি আমরা দেখেছি, এবং কার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে বলা হচ্ছে 60 থেকে 90 এর সকল মৌলিক সংখ্যার যোগফল। তাহলে এখানে কয়টি মৌলিক সংখ্যা? 2টি, 2 আর 3 5, 5 আর 2 7। এখন তুমি যোগ করে দাও সবাইকে। 61 প্লাস 67 প্লাস 71 প্লাস 73 প্লাস 79 প্লাস 83 প্লাস 89। তাহলে যোগ করলে কত হয় একটু দেখো। 9 আর 9 আর 3 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে আমাদের 21, 21 আর 3 24, তারপরে 24 আর 1 হচ্ছে 25, 25 আর 7 হচ্ছে 32, 32 আর 1 হচ্ছে 33। তাহলে 33 এর হচ্ছে 3, আমি এই ডিজিটটা দেখে বসায় ফেলতাম। এখানেও 3, তাহলে যে কোনো একটা আনসার হবে। তাহলে এরপর হচ্ছে তোমার 3 8 হচ্ছে 11, 11 এর 8 হচ্ছে আমাদের 19, 19 এর 7 কত? 19 7 হচ্ছে 26, 26 এর 7 হচ্ছে কত? 26 এর 7 হচ্ছে আমাদের 33, 33 এর 7 হচ্ছে 40, 40 আর 6 হচ্ছে 46, 46 আর 6 কত? 46 আর 6 হচ্ছে আমাদের 52। তাহলে 52 হইলে এটি হবে 52, তাহলে 523। যে সি অপশন রয়েছে, সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেছে ভাইয়া? ওকে, তাহলে আমাদের 523 হচ্ছে আনসার। তাহলে এটা আমরা বুঝছি কিনা। ওকে, দেখো 8 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে একটি সংখ্যার 2/5 1/3 1/4 মান 20, ওই সংখ্যার 30% এর মান কত? তোমাকে বলা হচ্ছে একটি সংখ্যার 2/5 1/3 1/4 মান 20। দেখো তো একটি সংখ্যার বলা হচ্ছে, কিসের ভাইয়া? একটি সংখ্যার। হ্যাঁ, তাহলে সংখ্যাটা কি আমরা জানি না। তাহলে দেখো একটি সংখ্যার, যেহেতু সংখ্যাটি আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি, সংখ্যাটি x। হ্যাঁ, তাহলে দেখো একটি সংখ্যার, তাহলে x এর 2/5, 2 মানে হচ্ছে 2 আগে, 5 হচ্ছে পরে, পঞ্চম। তাহলে x এর 2/5 মানে হচ্ছে 2/5। x এর 2/5, আচ্ছা, এর 1/3 1/4 এর মানে তুমি গুণও দিতে পারবা, এরও দিতে পারবা। 1/4 মান কত? মান বলা হচ্ছে 20। তাহলে দেখো x এর মানে হচ্ছে গুণন 2/5 ইন্টু 1/3 ইন্টু 1/4। ওকে, এখন একটু দেখো, 2 একে 2, 2 দ্বিগুণে কত? 2 দ্বিগুণে হচ্ছে 4। x উপরের সংখ্যা আর উপরের সবগুলো আছে কত? 1। তাহলে x এর সাথে 1 সবগুলো গুণ করলে xই থাকে, আর এখানে থাকে 3 5 কত? 3 5 হচ্ছে আমাদের 15। দেখো 3 5 15, আবার 15-এর সাথে এখানে 2 গুণ হবে, তাহলে 15 দুগুণে কত? 30। তাহলে x/30 ইকুয়াল হচ্ছে আমাদের 20। নিচে মনে কথা আছে 1, x এর সাথে 1 গুণ, 30-এর সাথে 20 গুণ, সো x ইকুয়াল হচ্ছে আমাদের 30 ইন্টু 20। সো x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে আমাদের 600। যদি গুণ করে 600ই পাচ্ছ। এখন কি 600ই আনসার? না, তোমাকে বলা হচ্ছে ওই সংখ্যার 30% এর মান কত। তাহলে দেখো, এই যে ওই সংখ্যাটি আসছে এখন 600 এর 30%। কি ভাইয়া? 600 এর 30% মানে হচ্ছে আমাদের 30% না? ওকে, তাহলে দেখো 600 এর মানে হচ্ছে গুণন 30, আবার পার্সেন্ট আছে না? মনে রাখবা পার্সেন্টের মান হচ্ছে 1/100। পার্সেন্ট ইকুয়াল কি? পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 1/100। তাহলে 30 ইন্টু পার্সেন্ট মানে হচ্ছে আমাদের 1/100। তাহলে দেখো, এটি উপরের সংখ্যা 0, এটি নিচের 0, কাটাকাটি, এই 0 উপরের, এই 0 নিচের। ভাই 30-এর 0 কি কেটে দিতে পারবো? অবশ্যই কেটে দিতে পারবা। এখন আর কি আছে? 6 ইন্টু 30, আর এগুলো কাটাকাটি গেছে। 6 ইন্টু 30 মানে হচ্ছে 180। সো 180 মানে যে বি অপশন রয়েছে, এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে কথা ভাইয়া? ওকে, এরপরে 9 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে একটি সংখ্যা ওই সংখ্যার 40% অপেক্ষা 30 বেশি, সংখ্যাটি কত? আমরা কি জানি সংখ্যাটি কত? জানি না। সো ধরি সংখ্যাটি x। সংখ্যাটি কি ভাইয়া? সংখ্যাটি হচ্ছে x। দেখো তোমাকে বলা হচ্ছে এই যে একটি সংখ্যা ওই সংখ্যার 40% অপেক্ষা 30 বেশি। আচ্ছা, একটি সংখ্যা এটার সমান হবে, দেখো একটি সংখ্যা ওই সংখ্যার 40% অপেক্ষা, মানে x এর
40% দিলেও হবে না। এই সংখ্যাটার সমান হইতে গেলে এর 40% অপেক্ষা 30 বেশি হওয়া লাগবে। দেখো একটি সংখ্যা, হ্যাঁ একটি সংখ্যা, ওই সংখ্যার 40% অপেক্ষা ওই সংখ্যার 40% অপেক্ষা 30 বেশি মানে হচ্ছে প্লাস। ওকে, ওই সংখ্যাটি কত, মানে আমরা এক্স এর মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল, এক্স এর 40% মানে কি ভাইয়া, এক্স এর 40% মানে হচ্ছে 40 ডিভাইডেড বাই কি 100 প্লাস কত, প্লাস হচ্ছে আমাদের 30। ওকে, এক্স ইকুয়াল, একটু যদি তুমি দেখো এখানে 0 এখানে 0 কাটা যায়, 4 এর সাথে এক্স গুণ করলে হচ্ছে 4x ডিভাইডেড বাই হচ্ছে আমার 10 প্লাস এখানে থাকে হচ্ছে 30। ওকে, তাহলে এক্স ইকুয়াল 10, এখানে নিচে মনে মনে কত দিতে পারবো বলছিলাম 1। এখন তো একটু অ্যাডভান্স হয়ে গেছো, হ্যাঁ স্যার 10 এর সাথে 1 যদি তুমি লসাগু নাও তাহলে 10ই পাচ্ছ। তাহলে এই 10কে কি বলছিলাম, এই 10 যেটি লসাগু পাইছো এটিকে হর দিয়ে ভাগ দিতে হবে। 10কে 10 দিয়ে ভাগ দিলে কত থাকে 1, 1 এর সাথে 4x গুণ, তাহলে 4x প্লাস 10 এর সাথে আবার কি দিয়ে ভাগ দিবা, একটু দেখো 10কে আবার আমাদের হর মানে হচ্ছে 1 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত থাকে ভাইয়া, আমার থাকে হচ্ছে 10 না, হ্যাঁ আমার থাকে হচ্ছে 10। তাহলে এই 10 এর সাথে কি দিতে হবে, 30 গুণ দিতে হবে। 10 এর সাথে 30 গুণ দিলে কত হয়, 300 হয়। 10 এর সাথে 30 গুণ দিলে 300 হয়। একটু দেখো তো 10 এর সাথে 30 যদি গুণ দাও কত হয়, অবশ্যই হচ্ছে তোমরা নর্মালি ম্যাথ করবে, তাহলে 300। ওকে, তাহলে একটু দেখো এটার নিচে মনে মনে কি দিতে পারবো, 1 দিতে পারবে। এখানে সমান চিহ্ন, এখানে একটি ভগ্নাংশ এখানে একটি ভগ্নাংশ, এটির সাথে এটি গুণ এটির সাথে এটি গুণ। ওকে, 10 এর সাথে x গুণ করলে হচ্ছে আমার 10x ইকুয়াল, এখানে থাকে 4x প্লাস হচ্ছে 300। ওকে, এখন একটু দেখো 10x এখানে আছে 4x, আমরা x গুলো এক পাশে নিয়ে আসবো। তাহলে 10x 4x এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে মাইনাস অবস্থায় 4x ইকুয়াল হচ্ছে আমার 300। সো 10x থেকে 4x চলে গেলে আর টাকা হচ্ছে 6x ইকুয়াল হচ্ছে 300। সো আমরা x এর মান বের করব। তাহলে দেখো 6x ইকুয়াল হচ্ছে আমার 300। সো x ইকুয়াল হচ্ছে আমার 300। এখানে 6টা গুণ অবস্থায় ছিল না, x এর সাথে ওই পাশে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। সো x ইকুয়াল আমার আসতেছে সেটা হচ্ছে 50। হ্যাঁ, x এর ইকুয়াল কত আসতেছে, x ইকুয়াল আসতেছে আমার 50। বুঝে গেছে কথা? তাহলে আমরা এইভাবে কাজগুলো করব। এরপরে দেখো 10 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে, যদি পরপর দুইটি ক্রমসংখ্যার ক্ষুদ্রতটির 1/4 বৃহত্তরটির 1/5 থেকে 3 বেশি হয় তবে সংখ্যা দুইটি কত। তোমাকে বলা হচ্ছে যদি পরপর দুইটি ক্রমসংখ্যা মানে কি জানো, আগে ক্রমসংখ্যা তোমাকে শিখতে হবে। ক্রমসংখ্যা মানে হচ্ছে তুমি যে 1 লিখো, এরপরে যে 2 লিখো, 3 4 5 6 7 8 9 ডট ডট এভাবে, মানে তোমার ক্রমান্বয়ে যাইতে হবে। এখন কি ভাই আমরা জানি এখানে 1 দিব নাকি 1 এর পরে 2 দিব, আমাদের কি জানা মান না, আমাদের এখানে অজানা মানের ক্ষেত্রে ক্রমসংখ্যাটা আমরা কিভাবে বসাবো। দেখো 1 কে যদি আমি x হিসেবে কল্পনা করি, অর্থাৎ x ইকুয়াল 1, x ইকুয়াল কত 1, তাহলে এর পরবর্তী 2 তে যাইতে হলে কি করতে হবে, x প্লাস 1 করতে হবে না, কারণ x এর মান 1, 1 প্লাস 1 ইকুয়াল কত হবে 2, এরকম না, যেখানে x এর মান কত ছিল 1 ছিল। তাহলে আমরা এখানে যাব x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, এইভাবে আমরা যাব। বুঝা গেছে কথা? x মানে হচ্ছে 1, 2 তে যাইতে হলে x প্লাস 1, 3 তে যাইতে হলে x প্লাস 2, 4 তে যাইতে হলে x প্লাস 3। এরাই হবে ক্রমান্বয়ে আমাদের আননোন সিরিজ কার কনসিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যার। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে যদি পরপর দুইটি ক্রমসংখ্যা, আমরা ক্রমসংখ্যা এখানে কয়টা নিব, 2টা। তাহলে পরপর দুইটা ক্রমসংখ্যা কাদেরকে তুমি নিতে পারো, দেখো পরপর দুইটি ক্রমসংখ্যা আমি x নিলাম এবং x প্লাস 1 নিলাম, x এবং x প্লাস 1। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে যদি পরপর দুইটি ক্রমসংখ্যার ক্ষুদ্রতটির 1/4, ক্ষুদ্র কোনটা, এখানে x প্লাস 1 মানে এখানে এক্সট্রা 1 যোগ হয়েছে, এটা বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে বলা হচ্ছে ক্ষুদ্রতটির 1/4, অর্থাৎ x এর 1/4, আচ্ছা x এর 1/4 মানে হচ্ছে ক্ষুদ্রতটির 1/4 বৃহত্তরটির 1/5 থেকে 3 বেশি হয়। দেখো এই 1/4টা বৃহত্তম, অর্থাৎ বৃহত্তম মানে হচ্ছে x প্লাস 1, বৃহত্তরটির 1/5 মানে হচ্ছে x প্লাস 1 এর, এখানে একটা ব্র্যাকেট দিতে পারে, একটু উপরে উঠে গেছে, x প্লাস 1 এর 1/5 মানে 1/5, 1/5 থেকে 3 বেশি হয়। আবার দেখো
ক্ষুদ্রতটির 1/4, হ্যাঁ ক্ষুদ্র মানে এক্স, এক্সের 1/4টা বৃহত্তরটির 1/5 থেকে, বৃহত্তরটির 1/5 থেকে 3 বেশি হয়। বৃহত্তরটির 1/5 থেকে কত বেশি হবে? 3 বেশি হবে এই ক্ষুদ্রতটির 1/4টা। ওকে, এখন আমাকে বলা হচ্ছে সংখ্যা দুটি কত। ওকে, সংখ্যা দুটি কত আমি একটু দেখব। তাহলে এক্স এর মানে হচ্ছে গুণন 1/4 ইকুয়াল, এখন এক্স প্লাস 1 এর মানে তো গুণন, সো গুণন 1/5 প্লাস 3। একটু দেখো এক্স এর সাথে 1 গুণ উপরে এক্স, তাহলে নিচে হচ্ছে 4 ইকুয়াল এক্স প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার 5 প্লাস কত, প্লাস হচ্ছে 3। এদিকে হচ্ছে এক্স, এদিকেও এক্স, তাহলে এক্সটা এক পাশে নিয়ে আসো, অর্থাৎ এক্স ডিভাইড বাই 4। এটা কিন্তু এখানে মনে মনে কিওয়ালা প্লাসওয়ালা, এদিকে আসলে মাইনাসওয়ালা। এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল হচ্ছে আমার কত, 3। ওকে, আমি একটু এদিকে করতেছি, দেখো আমি একটু এখানে বাউন্ডারি দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো যে এটি আমি এদিকে করতেছি। এটা দেখো x ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইড বাই 5 ইকুয়াল 3। আমি যদি একটু এদিকে লিখি x ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 3। হ্যাঁ, এই লাইন থেকে তো আমরা কাজ করবো, তাই না? এখন 4 আর 5 মিল আছে নাই, তাহলে লসাগু নেওয়ার ক্ষেত্রে 4 × 5। ওকে, এখন এই 4 × 5 আমি যখন কাজ করব, এই যে লসাগু পাইছি এটাকে কি দিয়ে ভাগ দিব, হর দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ দিলে 4 4 কাটা আর কে থাকে 5, তাহলে এখানে হবে 5x, এরপর হচ্ছে আমার মাইনাস, আবার 20কে কি দিয়ে ভাগ দিব, 4 × 5কে আমি ভাগ দিব, দেখো হর মানে হচ্ছে 5 দিয়ে ভাগ দিব, তাহলে 5 5 কাটা আর থাকে হচ্ছে 4, তাহলে 4 এর সাথে প্রথমে কে গুণ x গুণ, তাহলে 4x, এরপর আবার 1 আছে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 4 একে কত 4 ইকুয়াল কত হবে, ইকুয়াল হচ্ছে 3। একটু দেখো 5x থেকে যখন 4x তুমি বাদ দিচ্ছ তখন আর থাকতেছে শুধুমাত্র x, অর্থাৎ 5x থেকে 4টা x বাদ, তাহলে x মাইনাস কত 4, এখানে 4 5 কত ভাইয়া 20 ইকুয়াল হচ্ছে এখানে কত 30। এটা নিচে মনে মনে কত থাকতেছে 1। এখন দেখো x মাইনাস 4 এর সাথে 1 গুণ, 20 এর সাথে 3 গুণ, তাহলে x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 20 × 3 মানে কত ভাইয়া 60। এখন x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হবে 60, মাইনাস ওয়ালাটা ওইদিকে গেলে প্লাস ওয়ালা, অর্থাৎ 60 প্লাস 4, তাহলে x এর মান কত আসতেছে আমার, x এর মান আসতেছে 64। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম 64। এখন দেখো x এর মান পেয়ে গেছি, x এর মানটা কত পাইছি আমরা, x এর মানটা পাইলাম হচ্ছে 64। x এর মানটা কত পাইলাম, x এর মানটা পাইলাম হচ্ছে 64। এখন x প্লাস 1টা পাইতে হবে না তোমাকে, হ্যাঁ, তাহলে x প্লাস 1 মানে হচ্ছে 64 প্লাস 1 মানে হচ্ছে আমার 65। তাহলে কোন দুইটি নাম্বার হবে, দেখো ডি অপশনে রয়েছে 64 অ্যান্ড 65, অর্থাৎ এই দুইটি সংখ্যায় হবে। বুঝে গেছে কথা ভাইয়া? ওকে, এরপর একটু দেখো 11 নম্বর প্রশ্নটি, তোমাকে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 5 ও 6 উভয় দ্বারা বিভাজ্য হবে। 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা, দেখো একটু 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত একটু আমাকে বলো তো ভাইয়া। 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 11, তাই না? না, 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 10। ঠিক আছে কিনা ভাইয়া? ওকে, কারণ 9তে যাইলে তুমি 2 অঙ্ক পাচ্ছ না, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 10। আবার 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত বলো তো আমাকে একটু। বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার 99, এটি যেহেতু আমি বাংলায় লিখে ফেলছি, এটি আমি বাংলায় লিখি, কত হবে তাহলে 99। এখন বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে, মানে 5 দ্বারাও যাইতে হবে, 6 দ্বারাও যাইতে হবে। তুমি 10তে যাচ্ছে না, 15 যাবে, যাবে না। 5 এবং 6 যাইতে হলে মোটামুটি 0 লাগবে। কি লাগবে ভাইয়া? 0, মানে দুইটি সংখ্যা যখন 5 এবং 6 উভয় দ্বারাই যখন বিভাজ্য হবে, তুমি লাস্টে 0 লাগবে। কি লাগবে? 0। তাহলে 10-এর মধ্যে 0 আছে, তাহলে 10-এর মধ্যে কি 5 এবং 6 দ্বারা যায়? যাচ্ছে না। 20-এ গেছো, 20ও তো যাচ্ছে না, 4 5 20, বাট 6 দিয়ে যাচ্ছে না, 424, তাহলে 20 নাই। এরপর 30-এ গেছো, দেখো 30-এর মধ্যে 4 দিয়ে যদি 5 দিয়ে যদি দাও, তাহলে হচ্ছে 5 6 30, আবার 6 দিয়ে দিলেও 5 6 30 যাচ্ছে। এরপরে 40-এ যাচ্ছ, 40-এর মধ্যে কি হচ্ছে? 5 8 40, 6 7 42, তাহলে 40 হচ্ছে না। 50-এ গেলা, 50-এও হচ্ছে না, কেন? 5 10 50, 6 8 48, 6 9 54 হচ্ছে না। এরপরে কত? 60-তে গেলা, তাহলে হচ্ছে 5 12 60, আবার 6 10 60, তাহলে 30-তে গেল, 60-তে গেল। 70-তে যাচ্ছ,
70-তে যা গেলা 5 14 70 6 12 72 হচ্ছে না। এরপর 80-তে গেলা, 80-তেও হচ্ছে তুমি হচ্ছে মনে করো 5 16 হচ্ছে 80, 6 10 60, 6 12 72, তার পরবর্তীতে হচ্ছে 6 13 হচ্ছে 78, তারপরে হচ্ছে 6 14 কত 84, তাহলে এটি হচ্ছে না। এরপরে 90-তে গেল, 90-তে যখন যাচ্ছ তখন তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে 6 10 60, 6 15 90, এটিতে যাচ্ছে, আর এখানে 0 থাকলে 5 দিয়েও এমনিও যাবে। 5 18 হচ্ছে কত 5 18, 5 10 50, 5 18 হচ্ছে 90, তাহলে 90-তে যাচ্ছে, 30-এ যাচ্ছে এবং হচ্ছে কিসে যাচ্ছে 60-এ যাচ্ছে। এটা কীভাবে মনে রাখতে পারো, 30-একে 30, দেখো 30-একে 30 আমি মনে রাখি যে 30 দিয়ে গুণে 60 দুই অঙ্কের ভিতরে হইলে 30 × 3 অর্থাৎ 3 তারিখে 9 অর্থাৎ 90, তাহলে 30 60 90 এই তিনটি সংখ্যার মধ্যে 5 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য হবে এবং এরা দুই অঙ্কের ভিতরে রয়েছে। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে আমাদের সি অর্থাৎ 3, তিনটি সংখ্যার মধ্যে যাবে। বুঝে গেছে কথা? ওকে, এরপরে একটু দেখো 12 নম্বর প্রশ্নটি, একটি সংখ্যার বর্গ এবং সংখ্যাটির দ্বিগুণ 63 সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গ, সংখ্যাটি আমরা জানি না, সো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি x। এখানে ধরি, আবার যদি না লিখি তোমরা আবার অনেকে মাইন্ড করে দিবা, ধরি। তাহলে দেখো একটি সংখ্যার বর্গ, একটি সংখ্যার বর্গ মানে এটার বর্গ মানে x এর উপর স্কয়ার এবং সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির কি গুণ? দ্বিগুণ। তাহলে সংখ্যা ছিল সংখ্যাটির দ্বিগুণ, দেখো একটি সংখ্যার বর্গ এবং সংখ্যাটির দ্বিগুণ কত হবে? 63। তোমাকে বলা হচ্ছে সংখ্যাটি কত, হচ্ছে সংখ্যাটি কত আমরা জানি না। তাহলে দেখো x স্কয়ার প্লাস 2x, 63টা এই পাশে নিয়ে আসতে, তাহলে -63 ইকুয়াল কত হয়ে যাবে? 0। এখন এর উপরে ঘাত 1 অর্থাৎ পাওয়ার 1, এর উপরে হচ্ছে পাওয়ার 2, এটার উপরে ঘাত 2, x এর উপরে স্কয়ার মানে 2, এটার উপরে হচ্ছে 1 -63। এই 63কে ভেঙে তোমাকে মাঝখানের অর্থাৎ পাওয়ার যেটি 1 রয়েছে তাকে কি করতে হবে? মিলাইতে হবে। তাহলে কিভাবে মিলাইতে পারো? 9 গুণ 7 অর্থাৎ 7 9 63 এভাবে মিলাইতে পারো। কীরকম ভাইয়া? দেখো x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x, তাহলে 9টা x থেকে 7টা x বাদ দিলে 2টা x এবং প্লাসওয়ালা 2টা x, -63 ইকুয়াল কি? 0। এখন দেখো এখানেও x স্কয়ার আছে, এখানেও 9x আছে, তাহলে এখানেও x এখানেও x, একটা x কমন নিলাম, আর থাকতেছে এখানে x প্লাস 9 মাইনাস এখানে x আছে এখানে x নাই, তাহলে কমন নেওয়া যাবে না, এখানে 7 আছে এখানে 63 আছে, তাহলে আমি 7 নিয়ে কমন নিয়ে দেখি, এখান থেকে যদি 7 কমন নিয়ে নাও আর থাকতেছে x, এটা কিন্তু মাইনাস, তাহলে এখানে হচ্ছে প্লাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 7 9 63, তাহলে এখানে থাকতেছে 9 ইকুয়াল কত? 0। এখানে x প্লাস 9 আছে এখানে x প্লাস 9 আছে, আমি একটা x প্লাস 9 এখান থেকে কমন নিলাম, আর থাকতেছে এখানে x প্লাস 9 ছাড়া x, এখানে থাকতেছে -7 ইকুয়াল কত? 0। ওকে, এখন দেখো তাহলে x প্লাস 9 ইকুয়াল 0 और x মাইনাস 7 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল আসতেছে প্লাস 9টা এই পাশে গেলে -9 और x ইকুয়াল -7টা এই পাশে গেলে +7। বুঝে গেছে কথা? তাহলে -9 এবং হচ্ছে 7, -9 এবং কি 7, তাহলে -9 এবং হচ্ছে আমাদের 7 কোথায় আছে? 7 অথবা -9 হচ্ছে সি, 7 হইতে পারে অথবা -9 হইতে পারে। বুঝে গেছে কথা ভাইয়া? ওকে, তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত মৌলিক ধারণা যে আমাদের টপিকটি ছিল সেটি শেষ করেছি। মৌলিক ধারণার উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদম যতগুলো প্রশ্ন হয়েছিল, মানে একদম যখন থেকে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তাটা ছিল, এটি যখন থেকে প্রশ্ন শুরু করেছে যতগুলো প্রশ্ন হয়েছিল 12টি প্রশ্ন আমি সলভ করেছি, এর বাইরে কোনো প্রশ্ন হয় নাই। এরপর হচ্ছে আমরা আলোচনা করব এখন বর্গমূল, এই বর্গমূল টপিকটি নিয়ে। বর্গমূলের মধ্যে কয়টি প্রশ্ন হয়েছিল সেটা আমরা দেখবো, একদম সাল সহ দেখবো কয় সালে এসেছিল সেটা। ওকে, আমরা তাহলে আমাদের 2 নম্বর টপিক এখন বর্গমূলে চলে যাচ্ছি। আর বর্গমূলের ক্ষেত্রে আমি যে এই বেসিকগুলো তোমাকে একটু শিখিয়ে দিচ্ছি। দেখো, বর্গমূল মানে হচ্ছে এই যে আমাদের একটা বর্গমূল, এই যে এরকম শিকড়টা দেখো, সেটি এটার উপরে কিন্তু মনে মনে কত থাকে ভাইয়া? 2 থাকে। কত থাকে? 2 থাকে। এই 2 এটা মানে হচ্ছে আমাদের বোঝায় হচ্ছে বর্গ, আর যেহেতু দেখো 2 মানে বর্গ, আর যে এই যে এতটুকু একটা আছে না মূলের মতো, তাহলে এটা হবে আমাদের বর্গমূল। ঠিক একইভাবে যদি এখানে যদি আমার এরকম থাকে 3 থাকে, তখন সেটি হবে 3টা হচ্ছে আমাদের ঘন, আর এইখানে দেখো এটি হচ্ছে আমাদের মূল, তাহলে এটি হবে ঘনমূল। বুঝা গেছে? 2 থাকলে বর্গ, 3 থাকলে কি? ঘন। এটি হচ্ছে কথা।
ওকে, এরপরে তাহলে আমরা একটু প্রশ্নতে চলে যাই। এখানে বলা হচ্ছে তোমাকে √150 এবং √54 এর পার্থক্য কত? এক্সট্রিমলি সরি। দেখো তোমাকে বলা হচ্ছে √150, অর্থাৎ এটাকে তুমি স্কোয়ার রুট বলতে পারো। স্কোয়ার রুট 150 এবং স্কোয়ার রুট 54 এর পার্থক্য কত? পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। এটি 10-11 সেশনে এসেছিল। সো আমরা এই ম্যাথটুকু সলভ করি। দেখো তোমাকে বলা হচ্ছে এখানে যে আমাদের বর্গমূল 150 আছে এটা এবং হচ্ছে 54, এটার মধ্যে পার্থক্য মানে বিয়োগ কত? তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে √6, এখানে √6, এখানে √6, অর্থাৎ বর্গমূলের ভিতরে কয় আসতেছে? 6 আসতেছে। তাহলে 6 তাকে এখানে এমন করে ভাঙতে হবে আমাদেরকে। এটা একটু যদি দেখো 6 আকারে তুমি কিভাবে ভাঙতে পারো 150কে একটু দেখো তো। যদি তুমি 25 দিয়ে ভাঙো তাহলে 6 25 কত? 4 25 100, 6 25 হচ্ছে 150। তাহলে 25 × 6 অর্থাৎ 6 25 হচ্ছে 150 মাইনাস এটাকে যদি তুমি 6 দিয়ে ভাঙো তাহলে 6 9 54, অর্থাৎ 9 × 6 6 9 54। ওকে, এখন তুমি বর্গমূলের মধ্যে যে উপাদানগুলো আছে তাদেরকে আলাদা আলাদাভাবে দিয়ে দাও। অর্থাৎ 25 × বর্গমূল 6 মাইনাস এখানে 9 × বর্গমূল 6। ওকে, 25-এর উপর বর্গমূল থাকলে তার মান কত হবে? 5। তাহলে এখানে থাকতেছে √6, গুণটা এখানে তুমি না দিলেও চলবে, মাইনাস 9-এর উপর বর্গমূল থাকলে হচ্ছে 3 × হচ্ছে √6। দেখো 5টা √6 থেকে 3টা √6, অর্থাৎ 5টা গরু থেকে 3টা গরু চলে যাচ্ছে। তাহলে আর কয়টা গরু থাকবে? 2টা গরু। তাহলে 2√6। বোঝা গেছে কথা? তাহলে 2√6 কোথায় আছে? এই অপশনে রয়েছে। সো এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কথা ভাইয়া? এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো 2 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 0.0017 এর বর্গমূলের নিকটতম? তাহলে দেখো বর্গমূল মানে হচ্ছে এটা 0.0017। তাহলে দেখো 0 মানে হচ্ছে 0, এরপরে দশমিকের পরে 2টা 0 থাকলে কয়টা 0 বসে জানো? একটা 0। তাহলে 0.0 মানে 0 বসবে যে একটা দশমিকের পরে। দেখো একটু দশমিকের পরে এখানে 2টা 0 বসছে, তাহলে এটা বাদ। 0. এখানেও 2টা 0 বসছে, এটাও বাদ। 0.4 এখানে দেখো একটা 0 বসার কথা, বাট একটা 0 বসে নাই, ও ডাইরেক্ট দশমিকের পরে চলে গেছে। হচ্ছে 0.0, হ্যাঁ 0. এখানে 4, তাহলে এটার আনসারটা এরকম হইতে পারে 0.04। দেখছো একদম শর্টকাটে কিভাবে আনসার করবে সেটা দেখো। বর্গমূল এখানে 0.004, তাহলে 0 মানে হচ্ছে 0, দশমিক 2টা 0-এর বদলে বসবে একটা 0। তাহলে আমরা দশমিকের পর একটা 0 পাবো যে তাকে ধরবো। আমরা এবিসি একটা তো পাইনি, ডিতে পাইছি, তাহলে পরটা আমরা বসাই দিছি। এটি হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, এটি 16-17 সেশনে এসেছিল। তোমার এখানে প্রথমে হচ্ছে 10-এর উপর একটি বর্গমূল এতটুকু আছে, এরপরে প্লাস আরেকটি বর্গমূল আছে, এরপরে প্লাস এটার উপর আরেকটি বর্গমূল আছে, এরপর হচ্ছে একেবারে আরেকটি বর্গমূল আছে। হ্যাঁ, এটিতে বর্গমূল সেটি সবাই জানো। যখন এইরকম সংখ্যাগুলোর উপরে আলাদা আলাদা বর্গমূল থাকবে, সেক্ষেত্রে কিছু বড় বর্গমূল থাকবে, কিছু ছোট বর্গমূল থাকবে। যেমন দেখা এটা এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হচ্ছে অনেক বড়। এটা হচ্ছে শুরু হয়েছে, এটা মোটামুটি হচ্ছে এটার থেকে একটু ছোট, আবার এটা হচ্ছে এটা থেকে আরেকটু ছোট, এটা হচ্ছে একেবারে ছোট। সবচেয়ে আমরা কাজ শুরু করব সবচেয়ে ছোট যেটি রয়েছে সেটি কোনটা ভাইয়া? সবচেয়ে ছোটটা। তাহলে দেখো কাজ শুরু করব সবচেয়ে ছোট থেকে। বুঝে গেছে কথা? ওকে, তাহলে বড়গুলো কি রেখে দিব? হ্যাঁ, বড়গুলো তুমি রেখে দিবা। তাহলে একটু দেখো এখানে হচ্ছে 10 প্লাস 25 প্লাস যা ছিল তা একইভাবে রেখে দিচ্ছি আমি 108, এরপরে প্লাস ছোটটা ধরবো। এই যে দেখো বর্গমূল এতটুকু ছোট, এই যে 169-এর বর্গমূল। 169-এর বর্গমূল কত? 13 13 169, তাহলে শুধু 13। দেখো স্কোয়ার রুট 169, এটির সম্পূর্ণ মান বের হবে কত? 13। তাহলে দেখো প্লাস এই যে বর্গমূল 169, এটার মান আমি দিচ্ছি কত? শুধুমাত্র 13। এটার উপর কিন্তু আর ছোট বর্গমূলটা বসবে না, কারণ ওই বর্গমূল সহ সংখ্যাটার মান আসবে শুধু 13। এখন বর্গমূল কয়টা হয়ে গেছে? দেখো 1 2 3টা, একটা রিমুভ হয়ে গেছে অলরেডি। ওকে, এরপর আমরা আরেকটা রিমুভ করে দিব ধাপে ধাপে। এখানে হচ্ছে আমার 10 প্লাস 25 প্লাস 108 এবং হচ্ছে 13, এটা একই বর্গমূলের উপর অবস্থিত। তাহলে আমরা যোগ করে দিব 108 আর 13, যদি তুমি যোগ করো তাহলে কত পাচ্ছ? 121।
দেখো এই বর্গমূলের নিচে আমি বসাতে পারতেছি এখন 121, বুঝা গেছে কথা? ওকে, তাহলে এর পরে আমরা কাজ করব, এখানে 10 ছিল প্লাস এখানে 25 ছিল প্লাস দেখো 121-এর উপর একটা বর্গমূল, 121, এটার উপরে বর্গমূল, এটার মান কত ভাই? এটার মান হচ্ছে আমাদের 11, এটার মান কত? 11। তাহলে 121-এর উপরে যে বর্গমূলটা আছে তার মান হচ্ছে শুধুমাত্র 11। তাহলে দেখো এই যে এতটুকু আমি মান বসাইছি 11, তাহলে প্লাস ছিল প্লাস। ওকে, তাহলে এরপরে যাও, এতটুকু হচ্ছে আমার 10 প্লাস আরেকটি বর্গমূল আছে 25 আর 11 কত? 36। তাহলে দেখো 10 প্লাস এই যে বর্গমূল সহ 36, এটার মান কত? বর্গমূল সহ 36, এটার মান হচ্ছে 6। তাহলে 6, দেখো এই বর্গমূল সহ 36, এটার মান 6। এখন একটা বর্গমূলের ভিতরে হয়ে গেছে, তাহলে একটা বর্গমূল 10 প্লাস 6 কত? 10 প্লাস 6 হচ্ছে আমাদের 16। তাহলে 16 এর উপর যদি বর্গমূল থাকে তার মান কত হয়? তার মান হয় হচ্ছে 4। তাহলে 4 4 হচ্ছে 16। সো আমাদের আনসার কোনটা? আনসার হচ্ছে আমাদের যে এ অপশন, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ভাইয়া এরকম যদি আমাদের 10টা 15টাও যদি আমাদের সংখ্যা থাকে এবং সংখ্যাগুলোর উপর যদি আমাদের বর্গমূল থাকে, আমরা কি সমাধান করতে পারবো? অবশ্যই সমাধান করতে পারবো, যদিও অত লম্বা হচ্ছে আমাদের ম্যাথ দিবে না, 3টে অথবা 4টে এরকম থাকতে পারে, ছোট যেটি রয়েছে সেটাকে ধরে ধরে আমরা কাজ করব। এরপরে হচ্ছে আমরা ধারা, অর্থাৎ বিগত বছরগুলোতে আমাদের বর্গমূলের উপর 3টি প্রশ্ন ছিল। এরপর আমরা চলে আসছি কোথায়? ধারা। ধারার ক্ষেত্রে হচ্ছে সাধারণত আমি তোমাকে কিছু বেসিক কনসেপ্ট আগে দিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের ধারা কাকে বলে। ধারা হচ্ছে সাধারণত কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে তাদেরকে বলা হয় ধারা। কীভাবে ভাইয়া? মনে করা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, হ্যাঁ, অর্থাৎ এরকম 1 2 3 4 5 যদি এগুলোকে বলা হয় পদ, এগুলোকে কি বলা হয় ভাইয়া? পদ। তাহলে এখানে কয়টি পদ বলো তো? 1টি 2টি 3টি 4টি 5টি এরকম পদগুলো যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় ধারা। বা এগুলোকে বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকতে পারে, অবশ্যই যুক্ত থাকতে পারে। বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে এটি ধারা হবে। যদি এটি মনে মনে হচ্ছে এখানে ভিতরে হচ্ছে প্লাস বুঝায়, হ্যাঁ, প্লাস ইন্টু মাইনাস আকারে লিখতে হয় তাদেরকে তখন। একটু পর আমি তোমাদেরকে এগুলো শিখিয়ে দিব। তাহলে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটি একটি কি ভাইয়া? ধারা। যদি ভাই এটি এইরকম থাকে, একটু দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট ডট, ভাই এটি কি একটি ধারা হবে? হ্যাঁ, এটিও একটি ধারা হবে, কিন্তু পার্থক্য আছে। দেখো তো এখানে 1 2 3 4 5, এখানে তুমি গণনা করতে পারতেছো যে পদের সংখ্যা 5টা আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা পদের সংখ্যা আছে, গণনা করা যাচ্ছে। গণনা করা যাইলে এটিকে বলা হয় সসীম ধারা। কি ধারা? সসীম ধারা। কিন্তু যদি তুমি অপরটাতে যাও, দেখো তো 1টা 2টা 3টা 4টা 5টা ডট ডট, মানে আরো অনেকগুলো আছে, এখানে কি গণনা করা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে ডট ডট মানে তোমার আরো অনেকগুলো রয়েছে, অনেকগুলো থাকলে সেক্ষেত্রে গণনা করা যায় না, পদের সংখ্যা অনির্দিষ্ট, তখন সেই ধারাকে বলা হয় অসীম ধারা। কি ধারা? অসীম ধারা। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ, তাহলে সসীম ধারা কি আমরা দেখেছি এবং অসীম ধারা কি আমরা দেখেছি। এরপরে আমাদেরকে জানতে হবে যে সমান্তর ধারা কি এবং গুণোত্তর ধারা কি। কি বলছি ভাইয়া? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। দেখো সমান্তর ধারা, আরেকটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। ওকে, সমান্তর, সমান্তর মানে দেখো সমান্তর মানে হচ্ছে ভাইয়া সমান্তর। দেখো সমান্তরকে বাংলায় সমান্তর পাওয়া যায়। গুণোত্তর, গুণোত্তর মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে অনুপাত সমান হবে, এটা একটু মনে রাখবা। ভাই আপনি এখানে কি দিচ্ছেন এগুলো কিছুই বুঝতেছেন না, কি অন্তর, কি হচ্ছে আমাদের অনুপাত? একটু দেখো, যদি আমি একটা ধারা এইভাবে লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, মনে করো একটা সসীম ধারা লিখলাম, অর্থাৎ প্লাস আমি ডট ডট দিলাম, অসীমও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি অন্তর বের করব। কি বের করব? অন্তর। অন্তর কিভাবে বের করে? দেখো এখানে পদ কয়টা আছে? 1 2 3 4 5 ডট ডট, অনেকগুলো পদ। তখন তুমি দুইটা পদ নিয়ে কাজ শুরু করবে, এই পদ এবং এই পদ, প্রথম দুইটা নিয়ে। এখানে শেষে কি আছে? শেষে আছে হচ্ছে এ, আমি শেষ যেটা সেটাকে আমি একটু কালার অন্যরকম করে দিচ্ছি। শেষে আছে ভাইয়া ও, হ্যাঁ, প্রথমে আছে হচ্ছে লালটা, শেষেরটা আগে লিখবা। অন্তর মানে বিয়োগ, বিয়োগ করবা, প্রথমেরটা হচ্ছে এর পরে লিখবা। তাহলে 2 - 1, এখানে কত আসছে ভাইয়া? 1। এরপরে তোমার কাজ হচ্ছে এটা কেটে দেওয়া, এটা এবং এটা নিয়ে কাজ শুরু করা, মানে এইটা
এটা কেটে দিচ্ছি। এখন এই দুইটা পদ নিয়ে কাজ শুরু করছো, এই দুইটা পদের মধ্যে 3টা পরে, তাহলে 3টা আমি আগে লিখবো, 2টা হচ্ছে আগে, মাইনাস 2টা এর পরে লিখবো। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত 1। তুমি দেখবা যে এরপর এটা কেটে দিতে হবে, এটা এবং এটা নিয়ে কাজ শুরু করতে হবে। তখন হচ্ছে আমাদের এই যে 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে তুমি দেখবা যে এই অন্তরটা কি আসতেছে, সেম আসতেছে। অর্থাৎ কোনো ধারার মধ্যে যদি এরকম অন্তর সেম আসে তখন সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা কাকে বলে? গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো, যদি তুমি একটা এরকম সিরিজ নাও 1 + 1 ডিভাইডেড বাই 2 + 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, 1 divided by 2 plus 1 divided by 2 whole square plus 1 divided by 2 whole cube plus dot dot। মনে করে এরকম একটা ধারা নিছো। গুণোত্তর ধারা মানে কি হওয়া সমান হওয়া বলছো? অনুপাত সমান। অনুপাত মানে কি ভাইয়া? অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে দেখো এখানেও দুইটা পদ নিয়ে কাজ শুরু করবা। শেষ পদকে, শেষ পদ হচ্ছে হাফ, হাফ দিছো। প্রথম পদকে 1, এখন ভাগ করবা নাকি বিয়োগ করবা? এখানে কি অন্তর ছিল নাকি অনুপাত? তাহলে ভাগ হচ্ছে 1। তাহলে হাফকে 1 দিয়ে ভাগ করলে আনসার কত আসবে? হাফই আসবে না, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2। ওকে, এরপরে তোমার কাজ কি? এরপর হচ্ছে এটা বাদ দেওয়া, এই দুইটা নিয়ে কাজ শুরু করে দেওয়া, এই দুইটা নিয়ে। এখানে শেষ পদকে দুইটার মধ্যে একটু দেখো তো, 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হচ্ছে শেষ পদ, তাহলে 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লিখলা। অনুপাত মানে ভাগ, কাকে ভাগ করতে হবে? এই দুইটা পদ নিয়ে যখন কাজ করতেছো তাহলে হাফ হচ্ছে আমাদের পূর্বপদ, অর্থাৎ প্রথমে ছিল হাফ দিয়ে ভাগ হবে। ঠিক একইভাবে এটা বাদ দিয়ে তুমি এই দুইটা নিয়ে কাজ শুরু করবো, মানে একটা একটা বাদ দিয়ে কাজ শুরু করবা। শেষে যারা ছিল তাদেরকে আগে লিখবা, প্রথম যারা ছিল তাদেরকে পরে লিখবা। যদি গুণোত্তর দ্বারা হয় অনুপাত করবা, সমান্তর দ্বারা হইলে মাইনাস করবা, মানে অন্তর। তাহলে এখানে একটু যদি কাজ করে দেখো, 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার মানে কত দাঁড়াচ্ছে? 1 এর উপর স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ আমি স্কয়ারটা দুইজনের উপর দিয়ে দিলাম আলাদা। এখানে নিচে থাকতেছে হচ্ছে হাফ। এখন একটু দেখো এখানে যদি কাজ করো, 1 ডিভাইডেড বাই 4, এই ভাগ চিহ্নটাকে আমি কি করে দিলাম? গুণ চিহ্ন, 2টা উপরে উঠে গেছে, 1টা নিচে নেমে গেছে। তাহলে 2 একে 2, 2 দ্বিগুণ হচ্ছে 4, অর্থাৎ হাফ আসতেছে। তুমি দেখবা যে প্রত্যেক ক্ষেত্রে কি আসবে ভাইয়া? প্রত্যেক ক্ষেত্রে হাফ আসবে। যদি প্রত্যেক ক্ষেত্রে যদি একই ধরনের ভগ্নাংশ বা একই ধরনের সংখ্যা আসে এবং সেটা যদি অনুপাতের মান হয়, তখন সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। আর যদি আমাদের অন্তর যদি সেম আসে, কোনো ধারার মধ্যে 1 1 এরকম বা 2 2 বা 3 3 আসতে পারে, তখন সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে ধারার মধ্যে আমাদের 4টা টপিক খুবই গুরুত্বপূর্ণ: অসীম ধারা, অসীম ধারা, সসীম ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন হচ্ছে, ভাইয়া ধারার ক্ষেত্রে সূত্রগুলো কি? আস্তে আস্তে শিখাচ্ছি, সবগুলো একদম বেসিক কনসেপ্ট থেকে শিখাবো। ওকে, দেখো তোমাকে বলা হচ্ছে যদি একটি গাণিতিক ধারার প্রথম 3টি পদ 30, 33 এবং 34 হয়, তবে 80তম পদ কত? দেখো যদি একটি গাণিতিক ধারার প্রথম 3টি পদ, প্রথম 3টি পদ মানে তারা এইভাবে গেছে, 30, 33, 34 এভাবে গেছে, তবে 80তম পদ। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম পদ, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটি হচ্ছে আমার তৃতীয় পদ। এইরকম আমার এই যে এখানে যে সংখ্যাটা, অনেকগুলো সংখ্যা থাকবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এইরকম এখানে যে সংখ্যাটা ছিল, মনে করো এটি হচ্ছে 80তম পদ। ওই 80তম পদের মানটা কত? 80তম পদের মানটা কত? এখন আমাকে দেখতে হবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো এটি প্রথম পদ, এটি শেষ পদ। কি বলেছিলাম? দুইটি পদ নিয়ে কাজ শুরু করব। আগে কাকে নিয়ে? পরেরটা নিয়ে। তাহলে 33 কি করব আমরা? প্রথমে সেক দিব হচ্ছে সমান্তর কিনা, এরপর আমরা গুণোত্তরে যাব। তাহলে সমান্তর হইলে কি? সমান্তর হইলে মাইনাস, মাইনাস প্রথম পদকে 30, তাহলে আনসার কত আসতেছে? 3। এক জায়গায় 3 আসছে, এখন এটা বাদ, এই দুটা নিয়ে কাজ শুরু করব। তাহলে 36 হচ্ছে পরে এখানে, মাইনাস 33 হচ্ছে আগে এই জায়গায়। তাহলে 36 থেকে 33 বাদ দিলে কত? 3। বুঝে গেছে কথা? তাহলে কি ভাই দুই জায়গায় অন্তর সেম আসতেছে? আমাদের যতগুলো দেওয়া ছিল সংখ্যা, ঠিক ততগুলোর মধ্যে অন্তর কি আসতেছে? সেম। অন্তর সেম আসলে এটা কোন দ্বারা? আমরা এখন শিওর হয়ে গেছি যে এটা কোন দ্বারা হবে ভাইয়া? এটা একটা সমান্তর দ্বারা হবে। কোন দ্বারা হবে? সমান্তর দ্বারা হবে। এখন সমান্তর ধারার ক্ষেত্রে 80তম পদ কত? 80তম পদটি কত? তার মানটা কত? তখন আমাদের সূত্র শিখা লাগবে nতম পদ নির্ণয়ের সূত্র। দেখো nতম পদ, nতম পদ মানে মনে রাখবা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ভাই এখানে a and d কে কি বোঝায়? a মানে হচ্ছে প্রথম পদকে বোঝায়, এরপর n মানে হচ্ছে কয়টি পদের মান বের করতে বলছে, মানে কয়তম পদ। কয়তম পদ লিখো, এখানে কয়তম পদ লিখলে তোমার আরো ভালো হয়। হ্যাঁ, কয়টি পদ বা কয়তম পদ। ডি মানে হচ্ছে ডিফারেন্স, মানে হচ্ছে অন্তর, অর্থাৎ তোমার কমন ডিফারেন্সটা কত আসতেছে।
তাহলে দেখো nতম পদ হবে নাকি এখন 80তম পদ নির্ণয় করব আমরা 80তম পদ। তাহলে n এর মান কত হয়ে গেছে এখন 80। মানে প্রথম পদ এখানে কত ছিল ভাইয়া 30, এটি প্রথম পদ। তাহলে 30 প্লাস n এর মান 80 মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে ডি প্লাস কত করে আসছিল 3, আমরা একটা 3 বসাবো। ওকে, তাহলে 30 প্লাস 30 থেকে 1 চলে গেল, 80 থেকে 1 চলে গেল হচ্ছে 79 ইন্টু হচ্ছে আমার 3। তাহলে 30 প্লাস 3 আর 24 240, তাহলে এখানে বসতেছে আমার 237। তাহলে 237 আর 30 যোগ করলে 267। তাহলে যে বি অপশন রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোনটা ভাইয়া? বি অপশন যেটি রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে ওকে পরের ধারার ম্যাথে যে আমি দেখো তোমাকে বলা হচ্ছে 1 2 9 28 65 ডট ডট সিরিজের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল 14-15 সেশনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল 15-16 সেশনে। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে সিরিজটা আছে 1 2 9 28 65 এরকম আছে না? ওকে, তাহলে একটু দেখো এটা আমরা কীভাবে বের করতে পারি। 1 থেকে 2 এটি 1-এর ব্যবধান, 2 থেকে 9 এটি 7 ব্যবধান, 9 থেকে 28 আরে মিলতেছে না, অনেকভাবে ব্যবধান হয়ে যাচ্ছে। তাহলে একটু দেখো এখানে আমরা কি করতে পারি। 1 আছে, 2 আছে, 9 আছে, 28 আছে, 65 আছে, তাই না? 1কে আমি কীভাবে পাইতে পারি? 1 তো 1ই থাকতেছে, এরপর আমার রয়েছে কত 2 আছে, এরপরে রয়েছে হচ্ছে আমার 28, এরপরে রয়েছে হচ্ছে আচ্ছা সরি এখানে 9 একটা আছে না, 9 আছে, এরপরে 28 আছে, এরপরে রয়েছে 65। দেখো এটাকে যদি আমি 0 কিউব প্লাস 1 দিয়ে ইকুয়াল কত হয়? 0 কিউব মানে 0 1, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1। এখন 0 কিউবের পরে কি 1 কিউব, তাহলে আমি একটু দিচ্ছি দেখো 1 কিউব প্লাস 1, 1 কিউব মানে 1, 1 মানে হচ্ছে 1, তাহলে 1 1 হচ্ছে 2। এখন 1 কিউবের পরে তাহলে 1টা কি চেঞ্জ হচ্ছে এখানে? না, তাহলে এরপর আমি দিলাম মনে করো 2 কিউব প্লাস 1। তাহলে দেখো 2 কিউব মানে 3টা 2 গুণ অবস্থায় এরকম, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 1 হচ্ছে 9, মিলল এতটুকু। এখন 2 কিউবটা কি অত হয়ে যাবে? 3 কিউব হয়ে যাবে, 3 কিউব প্লাস 1 ইকুয়াল, কারণ 1টা চেঞ্জ হচ্ছে না এখানে, সব জায়গায় 1। 3 কিউব মানে 3টা 3 গুণ অবস্থায়, 3 তারিখ কেন 3 নাম 27, 27 আর 1 হচ্ছে 28। এখন 3 কিউবটা কত হয়ে যাবে? 4 কিউব প্লাস 1। ওকে, এটাও মিলতেছে। 4 কিউব মানে কত দেখো 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 কত 66, 66 আর 1 হচ্ছে 65। ওকে, এটাও মিলল। এরপর আমি কত যাব? এরপর হচ্ছে আমাকে এখানে 5 কিউবে যাইতে হবে প্লাস 1, এটা অপরিবর্তনীয় রাখতে হবে। এখন 5 কিউব মানে কত দেখো 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 5 25, 5 25 কত 125, 125-এর সাথে 1 যোগ করলে 126, 100 কত 126, 126 কোথায় রয়েছে? এই অপশনে রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে ভাইয়া কথা? ওকে, এখন দেখো 3 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে 5 15 45 125 405 ধারাটির বোল সংখ্যাটি কত? বোল সংখ্যাটি কত একটু দেখো। আমি যদি একটু দেখো, তুমি যদি 5 ঠিক আছে, এরপর 15 না, তাহলে 15টা কীভাবে পাচ্ছ তুমি? 3 5 15 এইভাবে পাইতে পারো। বুঝা গেছে? এরপরে 15 গুণ 3, 3 15 45, এটিও মিলতেছে। হ্যাঁ, তাহলে যেই সংখ্যাটা পাচ্ছ তাকে 3 গুণ করতে হবে, 3 5 15, আবার 15 গুণ 3, 3 15 45। তাহলে 45 গুণ 3, 45 গুণ 3 তাহলে কত হবে? 3 6 12 অর্থাৎ 135। ওকে, এখন 135কে আমি কত দিব? 135কে আমি 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ দিলে কত হয়? 300, 3 35 হচ্ছে 105 অর্থাৎ 405 হয়। তাহলে দেখো আমি 3 5 এই যে 5 যেটা ছিল 5 আমি লিখছিলাম, 3 5 এর পরে 15তে যখন যাচ্ছে 3 5 15, আবার 15 গুণ 3, 3 15 45, আবার 45 গুণ 3 135, 135 গুণ 3 405। মানে আমি প্রত্যেক জায়গায় 3 গুণ করে এই সিরিজ বরাবর আসতে পারতেছি। বাট একটু দেখো যখন আমরা সংখ্যাটা মিলাবো, 5 এটি প্রথম সংখ্যাটি ঠিক আছে, 3 5 15 এটিও ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 15 গুণ 3, 3 15 45 এটিও ঠিক আছে, 45 গুণ 3 135, এখানে বসবে 100 কত
35, কিন্তু এখানে বসে গেছে 125, বসার কথা 135, আবার 135 যেটা সঠিক এটা ধরে কাজ করলে 405, এটাও মিলে আছে। তাহলে বোল সংখ্যাটি কত? এখানে বোল সংখ্যাটা 125, যেখানে বসার কথা ছিল কত? 135, বাট বসে গেছে কি 125। তাহলে আমার বোল সংখ্যাটি হচ্ছে 125, যেখানে সঠিকটি বসবে কত? যেখানে বসবে 135। হ্যাঁ, এটি বসার কথা ছিল, বাট এটি বসে নাই। ওকে, 4 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে নিম্নের ধারাটির পরবর্তী সংখ্যা কত? দেখো 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 6, 11, 20, 37। একটু যদি তুমি দেখো 1-এর পরে 2 1 বাড়ছে, 2-এর পরে 3 কত বাড়ছে? 2, আবার 3-এর পরে 6 3, আবার 6-এর পরে 11 হচ্ছে আমাদের 5 বেড়ে গেছে, 4 বাড়ে নাই, আবার 11 থেকে 20 9 বাড়ে গেছে। তখন তুমি দেখো এখানে যদি 3টি পদ নিয়ে কাজ করো, 1 2 3, যদি যোগ করো দেখো এই 3টি পদকে 1 2 3, 3 3 কত মিলছে? 6। ওকে, তাহলে 3টি পদকে যোগ করলে এর পরবর্তী যে নাম্বার এটি ওই পদের সাথে মিলে যাচ্ছে। আবার এই 3টি পদ নিয়ে কাজ করলে 6 11 20, তাহলে 6 11 20 মানে হচ্ছে 17, 17 আর 20 হচ্ছে 37। ওকে, তাহলে এখানে 3টি পদ মিলে যাচ্ছে 37। আচ্ছা ভাই, এখন 3টি পদ নিয়ে মিলছে জানেন, এখানে আপনি একটু এই 3টা পদ নিয়ে মিলান তো 11টা, 2 আর 3 5, 5 আর 6 11, অবশ্যই মিলবে। দেখো 1 2 3, 3টা পদ যোগ করলে 6, আবার এটাকে বাদ দিয়ে 1কে বাদ দিয়ে 2 3 6, 2 আর 3 5, 5 আর 6 11, এটাও মিলতেছে। এটা বাদ দাও আবার 3 6 11, তাহলে 3 আর 6 9, 9 11 20, অর্থাৎ এটাও মিলতেছে। তাহলে এই 3টা বাদ দিলে 6 11 17, 17 আর 20 37, এই 3টা যোগ করলে 37 মিলে। এখন আমাকে বলা হচ্ছে এখানে কত সংখ্যাটা বসবে। তাহলে এখানে হচ্ছে 3টা পদ নিয়ে যোগ করবো আমরা। 3টা পদ নিয়ে যোগ করলে কত হয়? দেখো 11 20 37, এই 3টা পদ নিয়ে যোগ করতে হবে। 3টা পদ নিয়ে যোগ করলে সবগুলো মিলে যাচ্ছে। 11 আর 20 কত? 11 আর 20 হচ্ছে আমাদের 31, প্লাস এখানে হচ্ছে 37, তাহলে হচ্ছে আমাদের আসতেছে কত? আসতেছে হচ্ছে 68 বা হচ্ছে 68। সো যে সি অপশন রয়েছে, সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অর্থাৎ ধারাগুলো তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে, কি কিউব দিয়ে মিলতেছে নাকি এমনি মিলতেছে, নাকি হচ্ছে আমাদের 3টি পদ নিয়ে মিলতেছে ওই টাইপের। 5 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে নিম্নের ধারার দশম সংখ্যাটি কত? আগে আমরা ধারাটা চেক করবো এটি সমান্তর নাকি গুণোত্তর। তাহলে দেখো 1 5 9 13, আরো ডট ডট অনেকগুলো ধারা আর আরো অনেকগুলো পদ রয়েছে। তাহলে দেখো এই দুইটা পদ নিয়ে যদি কাজ করে, শেষ পদ কত? এখানে 5, প্রথম পদ কত? 1। কি করতে হবে? সমান্তর চেক দিচ্ছি আমি প্রথমে। সর্বপ্রথম তুমি সমান্তর চেক দিবে সবগুলাতে, তাহলে 5 থেকে 1 চলে গেলে আর থাকে হচ্ছে 4। হ্যাঁ, ওকে, এরপরে তাহলে এই পদটা বাদ, এইটা এবং এটা নিয়ে যদি কাজ শুরু করে, তাহলে 9 - 5, এখানেও আসতেছে হচ্ছে 4। 5 বাদ, এই দুইটা পদ নিয়ে কাজ শুরু করলে 13 - 9, তাহলে এখানেও আসতেছে কত ভাইয়া? 4। হ্যাঁ, প্রত্যেকটাতে অন্তর কি আসতেছে? প্রত্যেকটাতে অন্তর আসতেছে আমার 4 4 করে, অর্থাৎ প্রত্যেকটার অন্তর হচ্ছে আমাদের সমান। তাহলে এটা কি সমান্তর দ্বারা বলতে পারবো? হ্যাঁ। এখন তোমাকে এখানে বলা হচ্ছে দশম সংখ্যাটি কত? দশম, হ্যাঁ দশম। তাহলে দেখো nতম পদ আমরা শিখছিলাম কি? nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমি কি 10তম পদ, অর্থাৎ এখানে এটি প্রথম পদ, এটি দ্বিতীয়, এটি তৃতীয়, এটি চতুর্থ, এরকম দশম পদটির মান কত সেটি জিজ্ঞেস করা হচ্ছে, যে দশম সংখ্যাটি মানে। তাহলে 10তম পদ সমান এ মানে প্রথম পদ। প্রথম পদ এখানে কত বসবে ভাইয়া? 1 দিয়ে শুরু হয়েছিল, তাহলে 1 প্লাস n এর মান কত? n এর মান বলা হচ্ছে দশম, তাহলে 10তম পদ মানে n এর মান 10 মাইনাস 1। এখানে প্রত্যেক জায়গায় ডিফারেন্স কত আসতেছে ভাইয়া? 4, তাহলে ডি এর মান হচ্ছে 4। তাহলে ইকুয়াল প্লাস 10 - 1 মানে হচ্ছে 9 ইন্টু কত? 4, তাহলে 1 প্লাস 4 নাম হচ্ছে আমার 34, তাহলে আনসার কত আসতেছে? আনসার আসতেছে 37। তাহলে 37 কোথায় রয়েছে? ডি অপশনে রয়েছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে? এরপরে আমরা আলোচনা করব ভগ্নাংশ, এই টপিকটি নিয়ে। ভগ্নাংশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যাবৎকালে যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ। ওকে, দেখো 1 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে 80 টাকার 3/4 অর্ধেক কত? 80 টাকার 3/4 মানে কি? 80 এর 3/4 মানে 3/4 না, এখন তো অ্যাডভান্স হয়ে গেছে। 3/4 অর্ধেক, অর্ধেক মানে 1/2, এটার মানটা কত বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে 4 দুগুণে কত? 8, এখানে থাকতেছে 20, আবার যদি তুমি 2 দিয়ে যদি কাটো এখানে থাকতেছে হচ্ছে 10, তাহলে 3 10 কত? 3 10 হচ্ছে 30। হ্যাঁ, 80 টাকার 3/4 অর্ধেক কত হবে? 30। সো যেটি বি অপশন রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, এরপর আমি একটু যাই 2 নম্বরে। আচ্ছা
0.000044 ডিভাইডেড বাই 0.11 ইকুয়াল হোয়াট? আচ্ছা একটু দেখো আমাদের কত হয় সেটা। 0.00004 ভাগ 0.11। ওকে, এগুলোকে যদি আমি একটু আলাদাভাবে সাজাই, দেখো এই যে 0.00044 এগুলোকে আমি শুধুমাত্র 44 হিসেবে নিলাম। কীরকম ভাইয়া 44 হিসেবে নিতে পারবে? এই যে দশমিক আছে, দশমিকের জন্য তোমাকে নিচে 1 বসাতে হবে। এরপরে হচ্ছে আমার কয়টি সংখ্যা আছে ততটি হচ্ছে আমাকে 0 বসাই দিতে হবে। কয়টি সংখ্যা আছে একটু দেখো তো। আমার আছে হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6টা 0 বসাও। তাহলে 3টা 4টা 5টা 6টা, 6টা 0 বসাইছো, 2 4 6। হ্যাঁ, এরপরে 0.11 এর জন্য ঠিক হচ্ছে এখানে 11 তুমি বসাই দিচ্ছ। নিচে বসাবে কত? নিচে বসাবো হচ্ছে দশমিকের জন্য হচ্ছে আমার 1 আর দশমিকের পর কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা, দুইটি সংখ্যার জন্য 0। এখন যদি কাজ করে একটু তোমার জন্য সহজ হয়ে যাবে, তাহলে 44 ডিভাইডেড বাই 1 1 2 3 4 5 2 4 5 6টা না, 2 4 5 আরেকটা 6টা। এই যে বড় বাক্স চিহ্নটা আছে এটাকে গুণ চিহ্ন করে দিবে। এখন অনেকের কাছে প্রশ্ন যাবে আমি কোনটা হচ্ছে গুণ চিহ্ন করে দিব এইখানে যেটা ছিল সেটা। তাহলে আমি 44 এটাকে দশমিক থেকে ভেঙে এরকম লিখছি, এখানেও এরকম লিখছি, তাহলে মেন বাক্স চিহ্ন ছিল এটাকে গুণ করে দিলাম। 100 চলে যাবে আমার উপরে, 11 চলে আসবে নিচে। বোঝা গেছে কথা? তাহলে দেখো এই 0 কাটা, এই 0 কাটা, বোঝা গেছে কথা? এখন 11 4 11 কত? 4 11 44। তাহলে আর কত থাকতেছে ভাইয়া? 4। এখানে থাকতেছে 1, কয়টা 0? 2টা 0, 4টা 0 থাকতেছে, তাহলে 4টা 0, তাহলে 10,000। এখন 4কে 10,000 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে 10,000, 4টা 0 না? হ্যাঁ 4টা 0, হ্যাঁ এর পরে 4টা 0, 10,000 ভাগ 4। এখন দেখো 4 খেয়ে কি হচ্ছে 10,000 দিয়ে ভাগ যায় না? তাহলে আমি একটা পয়েন্ট নিলাম, তাহলে এখানে হইলো 40। আর যাচ্ছে না, এখনও যাচ্ছে না। তাহলে আবার 0 নিলাম, এখানে আবার একটি 0 দিলাম, যাচ্ছে না। আবার একটি 0 নিলাম, আবার দিলাম 4000, এখানে 10,000 যাচ্ছে না। আবার 0 নিলাম, আবার এখানে 0 দিলাম। দেখো প্রথমে 4কে দিয়ে যেহেতু 10,000কে দিয়ে 4-এর মধ্যে ভাগ যাচ্ছে না, তাহলে আমি প্রথমে একটা 0 পয়েন্ট মানে হচ্ছে একটা 0 নিলাম, মানে দশমিক নিয়ে কাজ করতে হবে। যদি না যায় একটা 0 আনার জন্য তোমাকে 0 পয়েন্ট নিতে হবে, 0 পয়েন্ট। ওকে, এরপরে 40 হয়েছিল, যাচ্ছে না, আবার একটি 0, আবার 0 দিলাম, আবার 0, আবার 0 দিলাম, আবার 0, আবার 0 দিলাম। এখন 40,000, তাহলে এখানে যায় হচ্ছে 4 10-এ কত? 4 10-এ 40,000। বোঝা গেছে কথা? তাহলে 0.0004, অর্থাৎ এই যে ডি অপশন রয়েছে, ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার না। কেন? এখানে হচ্ছে আমাদের 3টা 0 নাই, তাহলে 3টা 0 কোথায় আছে? এটি তো হচ্ছে না, এখানে 2টা 0। 0.0004, অর্থাৎ যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে ভাইয়া? এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে কয়টা 0 আছে আমরা শিখছি এখানে? আমাদের 0 আছে হচ্ছে ভাইয়া কয়টি? 0 আছে হচ্ছে আমাদের এখানে 3টি, 0.0004। বোঝা গেছে? এরকম যদি ভাগ আসে আমরা এইভাবে করব, এরপরে এটা করব। তোমরা যদি একটু আবার টেনে যদি দেখো তাহলে বুঝে যাবা ভাঙা কীরকম এবং ভাগ কীভাবে করতে হয়। একটু দেখো, তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি বৃহত্তম এ বি সি ডি। আমি প্রত্যেকটা অপশন নিয়ে কাজ করব। এ অপশন যেটি রয়েছে সেটি হচ্ছে আমার 0.3, এটা তো 0ই থাকবে। এখন 30-এর এই পাশে একটা 0 আনবা, কারণ পয়েন্টের ওই পাশে যদি তুমি যে ডিজিটগুলো আছে ওইগুলো যদি 0 আনো সেক্ষেত্রে মানের চেঞ্জ হয় না। এখন এই 30কে দিয়ে 30-এর মধ্যে তুমি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ দিবা। কি দিয়ে? পূর্ণবর্গ সংখ্যা হয় যে এই 30-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিবা। কিরকম পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা মানে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে নতুন যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। কিরকম? মনে করো 2 × 2, 2 × 4, 3 × 3, 3 তারিখে 9, 4 × 4, 4 4 16, 5 × 5, 5 5 25, 6 × 6, 6 6 34, 7 × 7, 7 7 49, 8 × 8, 8 8 64, 9 × 9, 9 9 81। এইরকম যে সংখ্যাগুলো পাওয়া যাবে ডান পাশে, যেমন 4 9 16 25
34, 49, 67, 81, এই যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ এদেরকে বলা হয় মূলত পূর্ণবর্গ সংখ্যা। এদেরকে কি বলা হয় ভাইয়া? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 30 কি ওইখানে পড়ছে? না, 30-এর কাছাকাছি একটি সংখ্যা আছে হচ্ছে 25, আবার আরেকটি সংখ্যা আছে হচ্ছে 34। তুমি যদি 25কে নিয়ে কাজ করো সেক্ষেত্রে হবে, 34কে নিয়ে যদি কাজ করো সেটাও হবে। তাহলে দেখো, যদি তুমি 30-এর 25 নিয়ে যদি কাজ করো তাহলে আমি 25 নিয়ে কাজ করব। ওকে, 25-এর চাইতে কত বড় এটা? 30 এটা ভাইয়া? 30 এটা হচ্ছে আমাদের 5 বড়। কত বড়? 5 বড়। 30টা হচ্ছে 5 বড় না 25 থেকে? হ্যাঁ, ওকে। তাহলে 5 বড় হইলে একটু দেখো, এই 25-এর মধ্যে 25 30-এর কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা। ভাই আমি 36 দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, 25। তাহলে 25-এর চাইতে আরও কি বেশি, 30টা আরও বেশি। এখন তুমি 25 কি হিসেবে নিছো ভাইয়া? পূর্ণবর্গ সংখ্যা হিসেবে। ওকে, পূর্ণবর্গ সংখ্যা হিসেবে নিলে এই 25কে ভালোভাবে খেয়াল করবা, এই 25-এর উপরে যদি তুমি বর্গমূল দাও আনসার কত বের হবে? 5। ওকে, তাহলে 0.5 প্লাস, ভালোভাবে খেয়াল করবা, এখানে এতটুকু বরাবর হচ্ছে 5, 0 0 ছিল, পয়েন্ট মনে করো 30কে হচ্ছে আমরা ধরছি কত? 25-এর কাছাকাছি ধরে কাজ করছি, তাহলে 25-এর সাথে আরেকটু বেশি না? হ্যাঁ, আমি আরেকটু এভাবে করি কাজটা, দেখো ভালোভাবে দেখো, 0.3 আমি একটা 0 বাড়াইছি, 0-এর উপর বর্গমূল ছিল, আমি 0টা বসাইছি, সমস্যা নেই। এখন এরপরে দশমিক, এরপর আছে কত? 30-এর কাছাকাছি একটি সংখ্যা কত? 25, যেটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এটার উপর বর্গমূল তুলে দিয়েছি, 30-এর উপর দিই নেই, তাহলে কত হয়েছে? 5 5 5 25 মানে 5। ওকে, এখন 25 থেকে বড় না? হ্যাঁ, কত বড়? কত বড় সেটা আমাকে একটু বলো। 25-এর চেয়ে 30 হচ্ছে 5 বড়। কয় বড়? 5 বড়। সেটি উপরে লিখবা, এটাকে দ্বিগুণ করে নিচে লিখবা। বুঝাইতে পারছি কথা? তাহলে আমার কত হয় ভাইয়া? 5 প্লাস 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 0.5। তাহলে এখানে আসতেছে হচ্ছে আমার 5.5। কত? 5.5। বুঝে গেছে কথা? এতটুকুতে কত আসতেছে ভাই আমার? 5.5। আমার যেটি হচ্ছে 0.3 ছিল, এই 0.3 এর মানটা আসতেছে এখানে, এই যে আমার দশমিকের পর হচ্ছে 5.5। ওকে, তাহলে 5.5 ভাই, এখানে কি আমার 0 হয়েছে? 0 এর পরে কি আমি হচ্ছে 5.5টা হচ্ছে তুলে দিব? না, 0 এর পরে হচ্ছে 5.5টা তোলা যাবে না। এই যে পয়েন্টটা আছে এটা বাদ দিবা, তাহলে এটি হবে 0.55। বোঝা গেছে কথা? আবারও বলছি, এখানে যেহেতু ক্যালকুলেটরের ইউজ নাই, 0.30, 0টা লিখছো তুমি পয়েন্ট। এখন এই 30টা পূর্ণবর্গ সংখ্যা না, 30-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তুমি চাইলে 25 নিতে পারো, চাইলে 34 নিতে পারো। এখন 25 নিলাম আমি, 25কে বর্গমূল করলাম, আমি 5 পাইছি। 5 পাওয়ার পরে এখন 25 এবং 30-এর আমার মধ্যবর্তী পার্থক্য কত? মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5। এই 5টা আমি নিব, 5-এর ডাবল নিব, এখানে 2, 5 দুগুণ হচ্ছে 10, মাঝখানে যোগ কেন করছি? কারণ 25 থেকে 30 বড়, এই জন্য। যদি 34 নিতাম, 34 থেকে আমি বাদ দিতাম। বুঝে গেছে কথা? 34 থেকে বাদ দিলে তখন হচ্ছে আমাদের এখানে 36 দিতাম, এখানে 6 দিতাম, এখানে মাইনাস কত বড় কত ছোট ছিল সেই হিসেবে কাজ করতাম। তাহলে 5 প্লাস 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ হাফ মানে 0.5। তাহলে 5.5 আসে, এই পয়েন্ট আমাকে বাদ দিতে হবে, তাহলে আসবে 0.55। তাহলে এটার মান কত হবে? এর আনসার 0.55। ওকে, এরপরে বিতে যাও। আমাকে বলা হচ্ছে এখানে নিচের কোনটি বৃহত্তম, তাহলে বৃহত্তম আমাকে বের করতে হবে। এরপরে বিতে আসো 1/3। তাহলে 1/3 মানে হচ্ছে আমি 3-কে দেখো 1/3, 1/3 মানে হচ্ছে 1-কে 3 দিয়ে ভাগ করা, 1-কে 3 দিয়ে ভাগ করা। তাহলে 3 দিয়ে ভাগ দিব কাকে? আমি দেখো একটু, 3 দিয়ে ভাগ দিব 1-কে, তাহলে 1-কে 3 দিয়ে ভাগ দিব, এরকম না? 1/3 মানে 1-কে ভাগ দিচ্ছি কাকে দিয়ে? 3-কে দিয়ে। এখন কি 1-এর মধ্যে 3 দিয়ে ভাগ 1-এর মধ্যে 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। আমাকে কি করতে হবে? এখানে 0 বাড়াইতে হবে। 0 বাড়াইলে আমি 0 পয়েন্ট, অর্থাৎ একটি দশমিক যুক্ত 0 নিতে হবে, তাহলে আমি একটা এখানে 0 দিতে পারবো। তাহলে 3 তারিখে কত? 3 তারিখে হচ্ছে আমার 9। তাহলে 9, 10 থেকে 1 গেলে কত ভাইয়া? 10 থেকে 9 গেলে 1। এতটুকু মনে করো 0.3 সামথিং আসবে। তাহলে একটা পাইছি 0.55 এই অপশনে, এবং বি অপশনে পাইছি হচ্ছে আমি 0.3। এতটুকু আমি বি অপশনটা এদিকে লিখতেছি 0.3। এরপরে সি অপশনে যদি আসো, তুমি এখানে আসো 2/5। ওকে, দেখো 2/5। তোমার তো হাতে এত সময় নাই যে হচ্ছে সবগুলো বিস্তারিত বের করবা, তুমি বুঝে যাবে এখানে। তো 2/5 মানে হচ্ছে 2-কে কি দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। 2-এর মধ্যে যাবে 5 দিয়ে? না।
তাহলে একটা 0 পয়েন্ট নিলাম আমি, এখানে 0 বাড়ালাম, তাহলে 4 5 কত হয়, 4 5 হচ্ছে 20 হয়। তাহলে এখানে ক্যান্সেল, সি এর আনসার আসতেছে 0.4। তাহলে এখানে আসতেছে 0.4। ওকে, এরপরে ডি আছে কত, 3/7। দেখো একটু 3/7, 3/7 মানে হচ্ছে 3কে 7 দিয়ে ভাগ দিতে হবে, যাবে যাবে না। তাহলে 0 পয়েন্ট, ওকে এখানে আমি 0 দিলাম। 4 সাথে কত, 4 সাথে হচ্ছে আমার 28, 4 সাথে 28, সেখানে হচ্ছে 2 থাকে, অর্থাৎ 0.4 সামথিং হবে। হ্যাঁ, তাহলে এখানে নিচের কোনটি বৃহত্তম হবে, একটা জায়গায় আসতেছে হচ্ছে 0.55, আরেকটিতে আসতেছে 0.3 সামথিং, এখানে 0.3 সামথিং, এরপর এখানে 0.4 আর এখানে হচ্ছে 0.4 সামথিং। তাহলে আমার আনসার কোনটা হবে ভাইয়া, আমার আনসার হচ্ছে 0.55, সবার চাইতে বড় না, একটু দেখো 0.55, এটি 0.3, এটা 0.3 সামথিং, এটা 0.4 আর এটা 0.4 সামথিং। সো আমার যে এ অপশন রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে বর্গমূল যুক্ত কোনো দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ মানে পরিণত করতে হয় সেটি আমরা দেখিয়েছি, এবং যদি একটা ছোট মানকে বড় মান দিয়ে যদি আমাদেরকে ভাগ দিতে হয় সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটি দেখিয়েছি, এবং তাদের মাঝে পার্থক্য করে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখিয়েছি। ওকে, এরপরে 3 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে নিম্নের তালিকায় কোন 3টি ভগ্নাংশ ক্রমবর্ধমান। এখানে তোমাকে যে 4টা অপশন দিবে, 4টা অপশনের মধ্যে দেখবা যে আসলে আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো একই ধরনের আছে কিনা, সেটি প্রথমে চেক দিতে হবে। সেটার জন্য তোমার 2 সেকেন্ড ব্যয় করতে হবে অবশ্যই। দেখো এখানে 9/26 পরে সাজানো আছে এলোমেলোভাবে, এটি পরে দেখবো। এখানেও 9/26, আর এখানেও হচ্ছে 9/26 আছে, এখানেও হচ্ছে আমার 9/26 আছে, একটা ফ্র্যাকশন মিলে আছে। এরপর 1/4, 1/4, 1/4, 1/4, হ্যাঁ এখানেও ঠিক আছে। 3/10, 3/10, 3/10, 3/10, এখানেও কিন্তু আমাদের অর্থাৎ 4টা অপশনের মধ্যে একই ধরনের ফ্র্যাকশন আছে। এখন শুধু আমাকে ক্রমবর্ধমান করতে হবে। ক্রমবর্ধমান মানে হচ্ছে ছোট থেকে বড়তে যাওয়া, কোথায় থেকে কোথায়, এই যে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মানে আমাকে প্রথমে ছোট লিখতে হবে, আস্তে আস্তে এরপরে বড় লিখতে হবে। হ্যাঁ, এখন আমি 3টি ভগ্নাংশকে ভাঙবো, কার মান বড় সেটি আমি বের করব। যদি ক্যালকুলেটর যদি ইউজ থাকতো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারতো, কিন্তু এখানে ক্যালকুলেটরের ইউজ নেই। তাহলে দেখো যদি আমি 3টি ভগ্নাংশ নিই, প্রথমে আমি মনে করেন 9/26 নিলাম, তাহলে আমি 9কে ভাগ করব কাকে দিয়ে, 26কে দিয়ে। হ্যাঁ, এটি ছিল আমার মূলত যে ভগ্নাংশ সেটি। ওকে, তাহলে যদি কাজ করে একটু দেখো 9-এর মধ্যে কি ভাগ যাবে, যাবে না। তাহলে আমি এখানে 0 পয়েন্ট, এখানে 0 বাড়ালাম, 0 বাড়ালে হচ্ছে আমি এখানে কি 90তে তো যাচ্ছে 26 দিয়ে। হ্যাঁ, যদি তুমি 3 বার দাও তাহলে এখানে কত আসবে, 78 না, অবশ্যই 78, 3 25 হচ্ছে 75, তাহলে 74, 77, 78 এরকম না। হ্যাঁ, তাহলে 78, 79, 80, এখানে থাকে কত 12, অর্থাৎ 0.3 সামথিং, এতটুকু। এরপর হচ্ছে 1/4, আরেকটা হচ্ছে 1/4, এটি হচ্ছে আমার মূল ভগ্নাংশ। এখন এঠিকতে কাজ করে আমি কত পাই সেটা একটু দেখবো। দেখো তাহলে এখন 1কে কি দিয়ে ভাগ দিতে হবে, 4 দিয়ে, যাবে যাবে না। তাহলে আমি এখানে 0 পয়েন্ট নিলাম, আর এখানে নিলাম হচ্ছে 0 পয়েন্ট মানে এখানে 0 অবশ্যই দিতে হবে, আমরা প্রত্যেকটা কাজে ভাবে করে আসতেছি। তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে এইখানে হচ্ছে আমাদের থাকে 2, অর্থাৎ 0.2 সামথিং। এরপরে আমার যে ভগ্নাংশটা আছে এটি কত দেখো তো একটু, 3/10, তাহলে 3/10। হ্যাঁ, ওকে, 3/10 হইলে এখানে হচ্ছে আমাদের 3, ওকে এখানে হচ্ছে 10, ভাগ যাবে যাবে না তো। তাহলে 0 পয়েন্ট, ওকে তাহলে এখানে 0 বসছে, 3 দশে কত, 3 দশে হচ্ছে আমার 30, 3 দশে কত, 3 দশে হচ্ছে 30। এখন একেবারে ছোট কোনটা, একেবারে ছোট হচ্ছে 0.2টা, 0.2 সামথিংটা একেবারে ছোট। এখানে দেখো 0.3তে এসে থেমে গেছে, 0.3তে এসে কি থেমে গেছে, আর এখানে 0.3 সামথিং, তার মানে এটা বড় না। হ্যাঁ, তাহলে 9/26 যেটি ছিল সেটি সবার চেয়ে বড়। এরপর 0.3 ছিল, এটি হচ্ছে আমাদের সেকেন্ড, অর্থাৎ 2 নাম্বার। এরপরে এটি একেবারে হচ্ছে কি, এটি একেবারে হচ্ছে আমাদের লাস্ট। তাহলে আমার ভগ্নাংশ কোনটি ক্রমবর্ধমান আকারে যাবে দেখো তো, 9/26। আর 9/26 কোথায় আছে একটু দেখো, সরি প্রথমে ছোট থেকে তো বড়তে যাইতে হবে, ছোট থেকে বড় হইলে এটি সবার চাইতে বড়। হ্যাঁ, এটি বড় মানে হবে শেষে, এটি বড় মানে শেষে, ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড়। তাহলে ছোট কোনটা ভাইয়া, ছোট হচ্ছে এইটা, ছোট হচ্ছে এইটা মানে লাস্ট, এটা আমাকে লিখতে হবে এখানে 5টে। ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড়তে, তার মানে এটি সবার চাইতে ছোট, 1/4, এটি প্রথমে আছে। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড কোনটা, সেকেন্ড হচ্ছে এটি, অর্থাৎ 3/10। তাহলে 3/10 দেখো এটি সেকেন্ডে আছে, এটি 5টে আছে, এটি একেবারে লাস্টে আছে। দেখো 1/4, এটি সবার থেকে ছোট,
এরপর একটু বড় হচ্ছে 3/10 আর 9/26 এর মান আরও অনেক বড় 0.33 সামথিং মানে 0.3 থেকে বড়, তাহলে আমাদের যে সি অপশন এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অর্থাৎ আমাদের যখন ভগ্নাংশ থাকবে ভগ্নাংশগুলো আমরা ভেঙে ফেলার পরে সবচেয়ে ছোট কোনটা এবং হচ্ছে আমাদের সেকেন্ড কোনটা এবং লাস্ট কোনটাটি দেখবো, তবে তোমাকে প্রথমে চেক দিতে হবে যে ভগ্নাংশগুলো একই ধরনের কিনা। এখানে দেখবো যে আবার ভগ্নাংশগুলো ভিন্ন ধরনের হচ্ছে, তখন কিন্তু অনেকগুলো কাহিনী করে কাজ করতে হবে। তাহলে ছোট কোনটা, ছোট হচ্ছে 1/4, এরপর হচ্ছে একটু বড় 3/10 এবং এরপরে একেবারে বড় হচ্ছে আমাদের 9/26। ক্রমবর্ধমান মানে ছোট থেকে কোথায় যাইতে হবে, বড়তে যাইতে হবে। কোথায়, ছোট থেকে বড়তে যাইতে হবে। সো আমার আনসার কোনটা, আনসার হচ্ছে সি। ওকে, এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে দেখো 0 থেকে কে বড়, এদিকে প্যাট বড় মানে 0 থেকে x বড়, আবার 1 থেকে ছোট মানে এদিকে প্যাট নাই, প্যাটের বিপরীতে। তাহলে দেখো 0 থেকে x বড়, 1 থেকে ছোট, এরকম একটা মান, তবে নিচের কোনটি সবচেয়ে ছোট হবে, নিচের কোনটি সবচেয়ে ছোট হবে। 0 থেকে x এর মানটা বড় নিতে হবে, 1 থেকে ছোট নিতে হবে। তার মানে আমি x এর মান নিলাম হচ্ছে মনে করো 0.5 বা এটাকে লেখা যায় হচ্ছে হাফটা দেখো তো 0 থেকে বড় আবার 1 থেকে ছোট না, হাফটা 0 থেকে বড় হইতে হবে, 1 থেকে ছোট হইতে হবে। হ্যাঁ, 0.5 মানে হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট। ওকে, এখন আমরা এটাকে x স্কোয়ার বানাবো। তাহলে দেখো x স্কোয়ার বানালে কি হয়, x স্কোয়ার মানে হচ্ছে হাফ স্কোয়ার। ভাই আমি কি এখানে 0.75 বা 0.30 নিয়ে কাজ করতে পারবো? অবশ্যই পারবা। যেটা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, একটা মান পাইছি। এরপর হচ্ছে x কিউব মানে হচ্ছে 1/2 হোল কিউব মানে 1/8, 2 কিউব মানে। এরপর 1/x মানে এখানে 1, x এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে 1 বাক্স চিহ্নটা আমি গুণ চিহ্ন করে দিলাম, 2টা উপরে 1টার নিচে, তাহলে 2 × 2 পাইলাম 1/x মানে। 4 নম্বরে তোমাকে বলা হচ্ছে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার মানে 1, আর এখানে হচ্ছে হাফ হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল 1। হাফ হোল স্কোয়ার মানে এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 দুগুণে কত, 2 দুগুণে 4, তাহলে 1 রয়েছে। এখানে ভাগ চিহ্নটাকে কি করে দিতে হবে, গুণ চিহ্ন করে দিতে হবে। 4টা হচ্ছে উপরে, 1টা হচ্ছে নিচে, তাহলে 4 একে কত, 4 একে 4। তাহলে আমরা x এর মানটা 0 থেকে বড় ধরছি এবং 1 থেকে কি ধরছি ভাইয়া, ছোট ধরছি। ছোট ধরে আমরা কাজ করেছি 0.30, 0.5, 0.75। অবশ্যই তুমি কাজ করতে পারবা, তবে আমি তোমাকে বলবো যে 0.50 ধরে যদি কাজ করো, অর্থাৎ 0.5 অর্থাৎ হাফ ধরে যদি কাজ করো, তোমার জন্য কাজটা অনেক বেশি সহজ হবে। তাহলে বলো আমাকে এখানে সবচেয়ে কোনটা ছোট হবে, সবচেয়ে কোনটা ছোট হচ্ছে, একটাতে আসতেছে হাফ, আর একটাতে 1/4, আর একটাতে আসতেছে 2, আর একটাতে আসতেছে 4। এটিতেও 1/x স্কোয়ার যেটি পাইছি এটা তো ডাইরেক্ট 4 চলে আসতেছে, এটি বড়, তাহলে এটি হবে না। 1/x এটার মান 2, এটির থেকেও আরো ছোট সংখ্যা আছে 1/8 আমার কত আছে এখানে 1/4 আছে, x স্কোয়ার মানে 1/8 আছে, তারা এই দুইটা থেকে ছোট। তার মানে 1/x স্কোয়ার কাটা, 1/x ও কাটা। এখন 1/x কিউ ও শুধুমাত্র x কিউবের মান আসতেছে 1/8, আর x স্কোয়ার এটার মান আসতেছে 1/4। এখানে কোনটা ছোট হবে একটু দেখো তো। 1/4 মানে হচ্ছে 0.25, কেমন আসছে এটিতে দেখাইছে। আর 1/8 মানে কত আসে, 1/8 মানে আসে হচ্ছে 0.20, কেমন আসে এটি একটু দেখো। 1/8 মানে হচ্ছে 1কে আমরা কি দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব। এখানে যাচ্ছে না, তাহলে 0 পয়েন্ট। ওকে, তাহলে এখানে থাকতেছে কত, 0, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 8 একে কত, 8 একে 8, তাহলে এখানে 2, এরপর হচ্ছে আমাদের যদি 0 নিই তাহলে 8 দুগুণে 16, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার 4, আবার 0 নিলে 5 8 কত, 5 8 40। ও আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে, এটা 0.20 হবে না, এটা কত আসতেছে 0.125। আর 1/4 একটু দেখো, 4 এখানে 1, তাহলে হচ্ছে যাচ্ছে না, তাহলে 0.0, তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে হচ্ছে 8, এখানে 2, অবশ্যই 0 নিতে পারবো, আর কিছু দিতে হবে না, 20, তাহলে 4 5 20, তাহলে এটা 0.25 আর এটা হচ্ছে 0.125। এখন কোনটা ছোট আমাকে বলো, 0.25 ছোট নাকি 0.125 ছোট, কোনটা ছোট হবে ভাইয়া? অবশ্যই 0.125টা ছোট। কোথায় 0.25 আর কোথায় 0.125? এটাও যদি না বুঝো, 1কে তুমি ভাগ করতেছো এখানে 4 দিয়ে, ছোট সংখ্যা দিয়ে, আর 1কে তুমি ভাগ করতেছো 8 দিয়ে, এখানে 4 টুকরা করতেছো, এখানে 8 টুকরা। কোথায় ছোট হবে? 8 টুকরা যেখানে করতেছো এখানে। বুঝা গেছে কথা? ভগ্নাংশ থেকে একটু মনে হয়েছে কঠিন, তাই না? দেখো তো, এটা একটু ছিল, তারপরে এটা একটু কঠিন মনে হয়েছিল, আর একটু কঠিন মনে হয়েছিল, এটা একটু কঠিন মনে হয়েছিল। একটু বলা যায় যে ভগ্নাংশ থেকে একটু তোমাদের কাছে কঠিন মনে হবে, তবে যদি তুমি আরেকটু যদি কাজ করো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে সরলীকরণ। সরলীকরণ মানে হচ্ছে তুমি ম্যাথ যেটি দেখেছো সেই ম্যাথটি হচ্ছে একদম
ব্র্যাকেট থাকবে ওই ম্যাথের ভিতরে, প্রথম বন্ধনী থাকবে, দ্বিতীয় বন্ধনী থাকবে, তৃতীয় বন্ধনী থাকবে, গুণ থাকবে, ভাগ থাকবে, এগুলাকে তুমি ক্রমান্বয়ে কাজ করা। তুমি কিভাবে কাজ করবা সরলীকরণে কিভাবে কাজ করবা সেটা একটু আমি শিখিয়ে দিচ্ছি। তুমি কাজ করবা এখানে বদমাস দিয়ে, কি দিয়ে ভাইয়া? বদমাস দিয়ে। বদমাসের বি যেটি রয়েছে, বি মানে হচ্ছে আমাদের ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের কাজ তোমাকে সর্বপ্রথম করতে হবে। এরপরে যদি কোনো কারণে অফ থাকে, কোনো ম্যাথে অফের কাজ করতে হবে। এরপরে কাজ করবো হচ্ছে ডিভিশন বা ভাগ। এরপরে কাজ করবো হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। হ্যাঁ, এরপরে কাজ করবো হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে আমাদের গুণ। এরপরে কাজ করবো আমরা হচ্ছে সাবট্রাকশন। কি? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি? সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ওকে, তাহলে কোথায় আগে কাজ করতে হবে? যদি ব্র্যাকেট বা বন্ধনী থাকে, এই বন্ধনীর মধ্যে আবার অনেক কাহিনী আছে। সেটি হচ্ছে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, এরপরে সেকেন্ড বন্ধনীর অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, এরপর হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, এরপরে অপের কাজ, এরপরে ডিভিশন মানে হচ্ছে আমাকে কাজ করতে হবে ভাগের, এরপরে কাজ করতে হবে মাল্টিপ্লিকেশন মানে গুণের, এরপরে এডিশন মানে কাজ করতে হবে যোগের। এডিশন মানে কি? এডিশন মানে হচ্ছে যোগ। এরপরে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ করতে হবে। তাহলে সর্বপ্রথম কিসের কাজ? সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্র্যাকেটের, এরপরে অফ, এরপরে ডিভিশন বা ভাগ, এরপর হচ্ছে গুণের, এরপর হচ্ছে যোগের, এরপর হচ্ছে আমাদের বিয়োগের কাজ করতে হবে। বুঝে গেছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এই অনুসারে সরলীকরণের মধ্যে কাজ করবো এবং এখন আমরা দেখবো যে সরলীকরণ থেকে বিগত সেশনগুলোতে কিরকম প্রশ্ন হয়েছিল। দেখো, তোমাকে বলা হচ্ছে 10 স্কোয়ার সংখ্যাটি 0.013 এর কত গুণ? আচ্ছা, 10 স্কোয়ার সংখ্যাটি 0.013 এর কত গুণ? যদি কত গুণ বলে তুমি এদেরকে ভাগ করে দিবা। কিভাবে? 10 স্কোয়ার সংখ্যাটি এত এর কত গুণ? এত এর যার সাথে থাকবে তাকে নিচে দিবা, 0.01 ওকে। 10 স্কোয়ার মানে হচ্ছে 10 গুণন 10, আর 0.01 হোল কিউব মানে 0.01 গুণন 0.01 গুণন 0.01, অর্থাৎ 3টা গুণ অবস্থায় থাকবে। এখানে 2টা গুণ অবস্থায় ছিল। তাহলে 10 উপরে কত হবে ভাইয়া? 100, আর নিচে কত হবে? 010101। হ্যাঁ, পয়েন্টের পরে তুমি এখন দশমিক নাই মনে করো। দশমিক না থাকলে সবগুলো এক না, এরকম 001 ইন্টু 001 ইন্টু 001 এরকম না। এগুলোকে যদি তুমি গুণ করো কত পাবা? 1 পাবা, শুধু 1। কত পাবা? 1 পাবা না? ভালোভাবে দেখো তো, যদি কিছু নাই মনে করো তাহলে কত পাবা ভাইয়া? 1 পাবা। ওকে, 1 পাইলে এখন তো দেখো এখানে ছিল দশমিকের পরে 2টি, এখানে দশমিকের পরে 2টি, এখানে দশমিকের পরে 2টি, কয়টি গড়? টোটাল 6টা। তাহলে পূরণ করা সে 1, সবগুলো 0 দিয়ে পূরণ করতে হবে। 2 3 4 5 6, এখানে দশমিক 0 পয়েন্ট। তাহলে 2টা 4টা 6টা এরকম। এখন আমি চাচ্ছি যে এই দশমিকটা আমি রাখবো না, তাহলে কত কি হয়ে যাবে দেখো, সেখানে 10 10 তো 100 হয়ে যাবে না? 10 × 10 মানে, হ্যাঁ। তাহলে আমি এর পরে গুণে কাজ করছি কিভাবে? দশমিক নাই মনে করে গুণ করছি 1। এখন আমি দেখতেছি যে এখানে 2টি দশমিকের পরে ঘর, এখানে 2টি, এখানে 2টি, অর্থাৎ 6টি। তাহলে 1 2 3 4 5 6, এরপরে দশমিক। ওকে, এখানে তাহলে 100। এটা তো দশমিক নাই ধরে কাজ করতে হবে। দশমিক নাই মানে হচ্ছে 1। এখন দশমিকটি রিমুভ করে দিতে চাইলে আমাকে কি করতে হবে ভাইয়া? এই যে দশমিকের জন্য আমার 1 2 4 6, দেখো 2 4 6 মানে দশমিকের পরে 6টা ঘর আছে। দশমিকের জন্য 1 নিব আমি। এই যে দেখো 100 উপরে ছিল সেটা কাজ করেছি, বাক্সিহ্ন যেটি ছিল বাক্সিহ্ন বড় করে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি দশমিক রিমুভ করে দিব। তাহলে 1 রেখেছি, যেটি সংখ্যা ছাড়া যেটি শূন্য ছাড়া সংখ্যা থাকবে সেটি রাখতে হবে। এখন দশমিকের জন্য 1 2 4 6, তাহলে 1 2 3 4 5 6, দশমিকের পরে কয়টি ঘর? 6টি ঘর। ওকে, এখন যদি কাজ করে একটু দেখো, 100 গুণন বড়বাক চিহ্ন গুণ চিহ্ন করে দিলাম। এখন তাহলে এটা কি হয়ে যাবে? উপর উঠে যাবে 1 0 0 0, অর্থাৎ 1-এর পরে 3টা 0 6টা 0 না? 6টা 0। নিচে কত আসবে এখানে দেখো, এই যে 100 ছিল 100 লিখছি, বড়বাক চিহ্ন গুণ চিহ্ন করছি, এটা উপরে তুলে দিছি, নিচে নামাই দিয়েছি। 1 থাকা যেই কথা, না থাকা একই কথা। বোঝা গেছে কথা? এখন 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার 8, এরকম অনেকগুলো আছে না? তাহলে এখানে কত হবে একটু দেখো।
10⁸ হবে নাকি 10⁷ হবে নাকি হচ্ছে আমাদের 10⁵ হবে? এখন হচ্ছে আমাদের 100 তো আছে এখানে, আর এখানে আছে হচ্ছে একের পরে কয়টি শূন্য, 2টি 4টি 6টি শূন্য। তাহলে তুমি যদি গুণ করে দাও এখানে 2টি 4টি 6টি 8টি শূন্য আসবে না এখানে? একের পরে কয়টি শূন্য, 8টি শূন্য আসবে। দেখো 2 4 6 8টি শূন্য আসবে। সো এটা যদি কাজ করো তুমি একটু দেখো, একের পরে 8টি শূন্য যদি আসে 10⁸ এর মান কত হয়, 10⁸ এর মান কত হয় সেটি তোমাকে একটু মনে রাখতে হবে আমার মতো। হ্যাঁ, 10⁸ এর মান কত হয়, একের পর 8টা শূন্য আসবে। দেখো 2 4 6 8, তাহলে 1 1 1 2 4 6 8। দেখো 2 4 6 8, এটা মানে হচ্ছে 10⁸। বোঝা গেছে কথা? তাহলে এটি হবে আমার 10⁸ গুণ ডি অপশন যেটি রয়েছে সেটি। তাহলে আবারও বলছি আমি কিভাবে কাজ করছি। 10 গুণ 10 10² মানে 0.01 হোল কিউব মানে 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01। এখন মনে হচ্ছে কাজ করবো যে এখানে কি নাই, দশমিক নাই, তাহলে 1 1 1। এরপরে এখন দশমিকের পরে কয়টি করছিল, 2টি 4টি 6টি, টোটাল 6টি। তাহলে 2 4 6 100 0 পয়েন্ট, তাহলে দশমিকের পরে 6টি কর। এখন 100 রাখছি আমি, দশমিককে রিমুভ করে দিব, এই জন্য 1 রাখছি, 1 ডিভাইডেড বাই এরকম ভাগ করে দিতে হয়। দশমিকের জন্য 1 2টা 4টা 6টা ডিজিট আছে, 6টা ডিজিটের জন্য 6টা শূন্য, 2 4 6টা শূন্য। এখন 100 নিছো, বাক চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিচ্ছ, এটা যেটা বড় নিচে ছিল এটা উপরে উঠে গেছে, আর যেটা উপরে ছিল এটা নিচে নেমে গেছে। তারপর আমরা দেখতেছি 1 1 1 2টা শূন্য 4টা শূন্য 6টা শূন্য 8টা শূন্য, হ্যাঁ 2 4 6 8টা শূন্য, আর 8টা শূন্য মানে 10⁸ কত, 8। ওকে, সরলীকরণের ক্ষেত্রে একটা ম্যাথই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আর গড়ের ক্ষেত্রে হচ্ছে সাধারণত যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমরা সলভ করব। তবে গড়ের যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টগুলো একটু শিখে নাও। গড়ের ক্ষেত্রে তোমার আসতে পারে হচ্ছে গড়ের সূত্রটা কি, একটি সূত্র তুমি শিখবা। গড় ইকুয়াল টু হচ্ছে ভাইয়া সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা, সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। হ্যাঁ, সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা, রাশির সংখ্যা, এতটুকু মনে রাখলে হবে ইনশাল্লাহ। ওকে, তোমাকে 1 নম্বর যে প্রশ্নটি, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে n n+1 n+2 এবং n+3 সংখ্যাগুলোর গড় কত। দেখো এখানে n একটি রাশি, n+1 একটি রাশি, ক্ষমা দেখো কোথায়, n+2 একটি রাশি, n+3 একটি রাশি। কয়টি রাশি তাহলে, 4টি। কি বের করবো আমরা, গড় বের করব। তাহলে গড় ইকুয়াল হচ্ছে আমাকে উপরে দিতে হবে সমষ্টি, নিচে দিতে হবে রাশির সংখ্যা। তাহলে দেখো সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে রাশিগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে n প্লাস n+1 প্লাস n+2 প্লাস n+3। রাশির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে ডিভাইডেড বাই 4। আমি গড় বের করতেছি। তাহলে দেখো একটু n n n n, কয়টা n, 4টা n অর্থাৎ 4n। এখানে হচ্ছে আমার 1 1 আর 2 হচ্ছে 3 3 আর 3 হচ্ছে 6 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে একটু দেখো 4n প্লাস কত, 4n প্লাস 6। আমি যদি আলাদা আলাদাভাবে দিয়ে দিই ভাবে, 4n ডিভাইডেড বাই 4 প্লাস 6 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, এই 4টা কিন্তু দুইজনের জন্যই আছে। তাহলে এই 4 4 কাঠা, আর তাকে হচ্ছে n প্লাস 6কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো কত পাও, 1.5। তাহলে n প্লাস 1.5 আছে, হ্যাঁ n প্লাস 1.5 আছে সি অপশনে, সরি বি অপশনে। বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে যদি x + y = 6 y + z = 7, এখানে একটা কমা ছিল, এবং z + x = 9 হলে x, y ও z এর গড় মান কত। আচ্ছা দেখো তোমার আছে হচ্ছে ভাইয়া x + y = 6, y plus z equal কত, y plus z equal 7। এরপর আসা হচ্ছে z plus x equal 9। তোমাকে বলা হচ্ছে x, y ও z এর গড় মান কত। আগে আমরা এখানে কাজ করি, দেখো 3টাকে যদি যোগ করে দাও, x একটা, এরপর হচ্ছে x একটা, তাহলে 2x প্লাস y, y 2y, আমি কিন্তু যোগ করতেছি, হ্যাঁ z z, তাহলে প্লাস 2z ইকুয়াল, বাম পাশেরগুলো সবসময় বাম পাশে যোগ, ডান পাশেরগুলো ডান পাশে যোগ। 6 আর 7 কত, 13, 13 আর 9 কত ভাইয়া, 13 আর 9 হচ্ছে 22, তাহলে 22।
একটু খেয়াল করো তো, এখানে 2x, এখানে 2y, এখানে 2z, কি কমন যায়? 2 কমন যায়। তাহলে 2 কমন গেলে আর থাকে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 22। এখন 2টা গুণ অবস্থায় না? হ্যাঁ, ওই পাশে গেলে ভাগ অবস্থায়। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 22 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে আমার আসে হচ্ছে 11। ওকে, এখন তোমাকে প্রশ্নে কি বলছে? এক্স ওয়াই ও জেড এর গড় মান কত? গড় মান মানে কি? গড় মান মানে হচ্ছে আমরা গড় যখন বের করছিলাম তখন আমরা দেখেছি উপরে থাকবে সমষ্টি, নিচে থাকবে কিসের সংখ্যা? রাশির সংখ্যা। হ্যাঁ, ওকে, তাহলে সমষ্টি বরাবর পাইছি, কিন্তু রাশির সংখ্যাটা যদি আমি দিয়ে দিতে পারি গড় মান হয়ে যাবে। তাহলে তুমি এখানে 3 দিবা, এখানেও কি দিবা? 3 দিবা। তোমরা এখন মনে করবা যে ভাইয়া ছোটকালে যখন ম্যাথ নিত না তখন হচ্ছে 2 এর সাথে 3 যোগ করে দিলে 5 হয়ে যাবে, 5টা মিলাই দিলাম। না, এইভাবে না। সাধারণত এখানে যেহেতু 3 দিয়ে ভাগ করছে, এখানেও 3 দিয়ে ভাগ করলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না। এইভাবে করতে পারবা। তাহলে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা এসে গেল, আমার মান আসতেছে 11 ডিভাইড বাই 3। হ্যাঁ, যদি তুমি এখানে 3 দিয়ে ভাগ দিয়ে দিতে, এখানে 3 যদি না দিতে তখন ম্যাথটা ভুল হইতো। এখন আমার গড় কত আসতেছে? তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর গড় কত? 11 ডিভাইডেড বাই 3। 11 ডিভাইডেড বাই 3 আমার কোথায় আছে? বি অপশনে রয়েছে। সো বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝছো কথা? ওকে, এরপরে 3 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে 2 প্লাস রুট 2 এবং 2 মাইনাস রুট 2 এর গাণিতিক গড় কত? গাণিতিক গড়, গাণিতিক গড় যে কথা, গড় একই কথা। তুমি এখন মনে করবা যে কিভাবে জানো? 2 প্লাস রুট 2 দুইটি রাশি, 2 মাইনাস রুট 2 এখানে দুইটি রাশি, 4টি রাশি না। 2 প্লাস 2 একটি রাশি, 2 মাইনাস 2 একটি রাশি। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 2 প্লাস রুট 2 প্লাস, অর্থাৎ আমি উপরে সমষ্টি করতেছি 2 মাইনাস রুট 2, দুইটি রাশিকে আমি যোগ করলাম। রাশি কয়টা? 2টা। ওকে, এখন দেখো প্লাস রুট 2 মাইনাস রুট 2 কাটা, 2 আর 2 যোগ করলে 4, এখানে থাকতেছে 2, তাহলে 2 দ্বিগুণে কত? 4। তাহলে গড় কত আসতেছে ভাইয়া? 2, অর্থাৎ এ অপশন যেটি রয়েছে, এ অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে 30টি সংখ্যার গড় শূন্য হলে এর মধ্যে সর্বোচ্চ কয়টি শূন্যের চেয়ে বড় হতে পারে? আগে আমরা একটু দেখি, গড়ের সূত্রটা বসাই, তারপর আমরা ম্যাথটা সলভ করব। গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওকে, তোমাকে বলা হচ্ছে 30টি সংখ্যার গড় শূন্য হলে, গড় শূন্য হবে কয়টি সংখ্যার? 30টি রাশির, মানে 30টি সংখ্যার গড় শূন্য হলে সমষ্টিটা আমি একটু বের করি। 0-র নিচে মনে মনে কথা আছে 1 আছে, 1-এর সাথে সমষ্টি গুণ করলে সমষ্টি, 0-র সাথে 30 গুণ করলে 0, কারণ শূন্যের পাশে যে বসবে সেও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো সমষ্টি ইকুয়াল আনসার কত আসতেছে ভাইয়া? 0। 0-এর সাথে 30 গুণ করা মানে সমষ্টি 0 আসছে এই জায়গায়। তোমাকে বলা হচ্ছে 30টি সংখ্যার গড় শূন্য হলে, হ্যাঁ গড় শূন্য হলে এর মধ্যে সর্বোচ্চ কয়টি শূন্যের চেয়ে বড় হতে পারে? এর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা, এখানে হবে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে। মানে দেখো সমষ্টি 0 হবে, 30টি সংখ্যার গড় শূন্য হওয়া মানে এখানে সমষ্টি 0 হয়ে যাওয়া। এর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে? হ্যাঁ, দেখো 30টি সংখ্যার যখন আমরা সমষ্টি বের করব, সমষ্টি বের করা মানে 30টি মানে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম তুমি করতে পারো। এর মধ্যে কিন্তু 29টা সংখ্যা শূন্যের চেয়ে বড় হইতে পারবে। 29টা কি? 29টা সংখ্যা শূন্যের চেয়ে বড় হইতে পারবে, একটি সংখ্যা শূন্যের চেয়ে ছোট হইতে পারবে। মানে গড় কি হইলে? গড় শূন্য হইলে। দেখো আমি তোমাকে দেখাই, গড় শূন্য হওয়া মানে 30টি সংখ্যার মধ্যে সমষ্টি শূন্য হওয়া, তো সমষ্টি শূন্য হওয়া। এখানে বলতো যে শূন্য হলে এর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে? আমি বললাম কয়টি? 29টি। কেন 29টি? কারণ তুমি যখন সমষ্টি বের করতেছ তখন সংখ্যাগুলো যোগ করবে না। হ্যাঁ, মনে করো 29টি কোনো সংখ্যার যোগফল তোমার আসছে হচ্ছে 5040, মনে করো 5040। হ্যাঁ, আরেকটি সেখানে ঋণাত্মক সংখ্যা ছিল যে হচ্ছে আমাদের -5040। কত? -5040। তাহলে তুমি যোগ করবা, 29টা সংখ্যা যোগ করে ফেলছো, 30টি সংখ্যার সমষ্টি তুমি করতেছো, তাহলে আরেকটি সংখ্যা থেকে গেছে যেটা হচ্ছে -5040। তাহলে 5040 প্লাসে মাইনাসে -5040, তাহলে কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। সমষ্টি শূন্য হচ্ছে না? সমষ্টি শূন্য হওয়া মানে তো গড় 0 হওয়া, তাই না? তাহলে দেখো 30টি সংখ্যার গড় শূন্য হলে, হ্যাঁ গড় শূন্য হবে,
এর মধ্যে গড় শূন্য হওয়া মানে সমষ্টি শূন্য হওয়া, সমষ্টি শূন্য হবে, এর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারবে? এর মধ্যে সর্বোচ্চ 30টি সংখ্যার মধ্যে 29টি সংখ্যা শূন্যের চেয়ে বড়, যাদেরকে আমি যোগ করে মনে করো 5040 পাইছি। একটি সংখ্যা ছিল শূন্যের থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক, -5040 মানে শূন্য থেকে ছোট, মানে এটা ঋণাত্মক। তাহলে শূন্য থেকে ছোট একটি সংখ্যা, শূন্য থেকে বড় 29টি সংখ্যা, যাদেরকে আমি যদি যোগফল আকারে প্রকাশ করি সমষ্টি কত পাই? সমষ্টি 0 পাই। আর সমষ্টি 0 হওয়া মানে গড় কত আসা? 0 আসা। যদি ভাইয়া এরকম থাকতো, আমার এখানে যদি 40টি সংখ্যা থাকতো, তখন তুমি দিতা শূন্য হলে এর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারবে? তখন হবে 39টি সংখ্যা। এটি শূন্যের চেয়ে বড় হয়ে যোগ হয়ে মনে করা হচ্ছে 10,000 হয়েছে। আরেকটি সংখ্যা যেটি 30 নম্বর সংখ্যা, সেটা -10,000 হয়েছে, ঋণাত্মক, শূন্যের চেয়ে ছোট। তখন কিন্তু আমার সমষ্টি কত আসতেছে? 0। আর সমষ্টি 0 আসা মানে কি? গড়। অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে কি কমাই দিবা? 1 কমাই দিবা। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো? দেখো 30টি সংখ্যার গড় শূন্য হলে এর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে? 29টি সংখ্যা সর্বোচ্চ শূন্যের চেয়ে বড় হইতে পারে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, তোমাকে বলা হচ্ছে 5, 9, k এবং m এর গড় 12 হয়, তাহলে k + 7 এবং m-3 এর গড় মান কত? তাহলে দেখো তোমাকে বলা হচ্ছে 5, 9, k এবং m এর গড় 12। তাহলে আমি তো বলছিলাম যে একটা সূত্রে শিখতে হবে, গড় ইকুয়াল হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা ভাইয়া? সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওকে, তাহলে দেখো এখানে গড় কত হয় বলছে? 12। ওকে, গড় 12 দিলাম। সমষ্টি করো, একটা হচ্ছে 5 প্লাস এরপরে 9, এরপরে কি k, এরপরে কি m। এখন কয়টি রাশি দেখো তো? 1, 2, 3, 4, 4টি রাশি। ভাই আপনি এখান থেকে কি বের করবেন? যে যা বের হবে সেটি বের হবে। তবে এখানে আলটিমেটলি যে তুমি সমষ্টি বের করবা, রাশির সংখ্যা বের করবা, গড় বের করবে, এরকম কোনো স্পেসিফিক কোনো কিছু বলো নাই তোমাকে। কতটুকু বের হয় সেটা দেখো। এটার নিচে মনে মনে কত আছে ভাইয়া? 1। এটির সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ। তাহলে দেখো 4 12 কত হয়? 4 12 48 হয়, সেটা লিখলাম। এই পাশে কত হচ্ছে? 5 আর 9 হচ্ছে 14। 14 না? হ্যাঁ। তাহলে 14 প্লাস k প্লাস m। তাহলে 14 প্লাস k প্লাস m এর মান কত আসতেছে ভাইয়া? 48। ঠিক আছে, কথা এতটুকু? হ্যাঁ। এরপরে তোমাকে বলা হচ্ছে k প্লাস 7 এবং m-3 এর গড় কত? ওকে, গড় কত? তাহলে গড় হচ্ছে আমার একটা আছে k প্লাস 7, এই রাশিটা যোগ করতে হবে, প্লাস m-3, দুইটি রাশি যোগ করলাম, যোগফল ডিভাইড বাই সমষ্টি। এখানে রাশি কয়টা? 2টা, তাহলে ডিভাইডেড বাই 2। ওকে, ইকুয়াল একটু দেখো, k প্লাস 7 থেকে যদি 3 চলে যায় তাহলে k প্লাস 4 প্লাস m ডিভাইডেড বাই 2। কিন্তু এখানে কি দেওয়া আছে একটু দেখো তো? এখানে দেওয়া আছে 14 প্লাস k প্লাস m, এরকম দেওয়া আছে না? হ্যাঁ। তাহলে একটু দেখো k প্লাস m এর মানটা এখান থেকে কত হয়? k প্লাস m 48 মাইনাস 14, হ্যাঁ, প্লাস 14 এই পাশে চলে গেলে তাহলে k প্লাস m ইকুয়াল কত আসতেছে ভাইয়া? ইকুয়াল আসতেছে হচ্ছে আমাদের 32 না? 32 আসতেছে নাকি 34? 34 হইতে আসবে, তাই না? 34। তাহলে হচ্ছে আমাদের 8 থেকে 4 চলে গেলে 4 থেকে গেলে 3, তাহলে 34। তাহলে দেখো একটু যদি এটা তুমি সাজিয়ে লিখো, k প্লাস m প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে k প্লাস m এর মান কত পাইছি এখন? 34 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে উপর আসতেছে তোমার 38 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আনসার আসে কত? আনসার 19। তাহলে যে সি অপশন রয়েছে, সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে ভাই এখানে আমি কি বের করছি? এখানে আমি একটা শর্ত বের করছি, যেটাকে কাজে লাগিয়ে আমি k প্লাস 7 এবং m-3 এর কি বের করছি? গড়। আবারও বলছি, তারা কিন্তু একসাথে দেখো, k প্লাস 7 m-3। তোমরা অনেকে মনে করবা যে এখানে 4টা রাশি, না এখানে 4টা রাশি না, এখানে 2টা রাশি, k প্লাস 7 একটা, m-3 একটা, ডিভাইডেড বাই কত? 2। বোঝা গেছে কথা? রাশির সংখ্যা কত ছিল? 2টা, আমি ডিভাইডেড বাই 2 দিলাম। আবার যদি তুমি 4 দিতে তখন কিন্তু আনসার আরেক রকম হয়ে যেত, তখন 19কে 4 দিয়ে ভাগ দিতে হইতো। বোঝা গেছে কথা? সো আমাদেরকে চিনতে হবে রাশিগুলো আসলে কিভাবে থাকে সেটা। বোঝা গেছে কথা ভাই? ওকে, এরপর একটু দেখো, তোমাকে বলা হচ্ছে প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত? আমরা তো মৌলিক সংখ্যা শিখে আসছি, তাই না? মৌলিক সংখ্যা কিরকম হয় সেটা। তাহলে প্রথম 4টি মৌলিক সংখ্যা আমরা নিব। প্রথম 4টি মৌলিক সংখ্যা 0 থেকে শুরু হবে, 0
এবং 1 মৌলিক সংখ্যা হবে না। তাহলে 2 থেকে শুরু হবে, 2 একটি মৌলিক সংখ্যা, এরপরে 3 একটি মৌলিক সংখ্যা, 4 তো না, তাহলে এটি বাদ যাবে, 5 হবে, এরপরে 6 তো হবে না, 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে প্রথম 4টি মৌলিক সংখ্যা হচ্ছে এরা 2 3 5 7। এখন কি বলছে এদের গড় বের করতে। তাহলে গড় মানে হচ্ছে এদেরকে সমষ্টি করতে হবে আগে। 2 + 3 + 5 + 7 রাশির সংখ্যা, এখানে কয়টি রাশি, 4টি রাশি, তাহলে 4টি রাশি দিলাম। 2 আর 3 কত, 5, 5 আর 5 হচ্ছে 10, 10 আর 7 17, কত এখানে 4, তাহলে কত হবে 4 4 16, অর্থাৎ 4.25। 4.25 কোথায় আসছে, এই অপশন আছে, সো এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি, একটি শ্রেণীর 24 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14 বছর, শিক্ষকের বয়স যোগ করলে গড় 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? এই প্রশ্নটি 14-15 সেশনে এসেছিল। দেখো একটি শ্রেণীর 24 জন ছাত্রের গড় বয়স 14 বছর, শিক্ষকের বয়স যোগ করলে গড় 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? যখন শিক্ষকের বয়স বা হচ্ছে আমাদের রেফারির বয়স, যা কোচের বয়স, এগুলো বের করতে বলবে, যা বা হচ্ছে হোস্টেলের নতুন যে সদস্য এসেছে তার বয়স, অথবা বিতর্ক একটি ক্লাবের মধ্যে নতুন সদস্য যুক্ত হওয়াতে আমাদের গড় 1 বছর বেড়ে যাবে বা 2 বছর বেড়ে যাবে, ওই সদস্যের বয়সটা কত? সব সময় আমরা সমষ্টিটা বের করব দুই জায়গা থেকে। কি বলছি ভাইয়া? সমষ্টি। ওকে, তাহলে সমষ্টি তুমি বের করো। দেখো একটি শ্রেণীর 24 জন ছাত্রের গড় বয়স 14 বছর, এতটুকুর মধ্যে একটা সমষ্টি বের করো। আমরা শিখছি কয়টা সূত্র? একটা, এটাই শিখলে হবে, আর লাগবে না। গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা? রাশির সংখ্যা। এটার নিচে মনে মনে কথা আছে, এক সমষ্টির সাথে 1 গুণ, গড়ের সাথে রাশির সংখ্যা গুণ, তাহলে সমষ্টি ইকুয়াল গড় ইন্টু রাশির সংখ্যা। তাহলে সমষ্টি কত আসে দেখো তো, 24 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 14 বছর কয় জনের? 24 জনের। একটু গুণ করে দেখো কত হয়। তুমি হাতে কলমে গুণ করবে, হ্যাঁ, একটু হাতে কলমে গুণ করে দেখো যে কত হয়। 24-এর সাথে 14 গুণ করবা, তাহলে এখানে আসতেছে 334 বছর। কয় জনের সমষ্টি? এটি হচ্ছে 24 জনের। আরেকটি সমষ্টি তুমি বের করবা। এই সমষ্টিটা কয়জনের? দেখো শিক্ষকের বয়স যোগ করলে, শিক্ষকের বয়স মানে এখন মানুষ কয়জন হয়ে গেছে? 25 জন। তাহলে আমি 25 জনের সমষ্টি বের করতেছি। এখানে সমষ্টি নির্ণয়ের সূত্র কোনটা? গড় ইন্টু রাশির সংখ্যা। ওকে, তাহলে এখানে গড় শিক্ষকের বয়স যোগ করা, গড় 1 বছর বেড়ে গেছে, তার মানে আগে 14 বছর ছিল না গড় বয়স, এখন কত হবে? 15 বছর। তাহলে গড় হয়ে গেছে 15 বছর, রাশির সংখ্যা হয়ে গেছে কয়জন? আগে 24 জন ছিল, শিক্ষক আসায় 25 জন হয়ে যাবে, তাহলে এখানে হবে 25। তাহলে একটু তুমি হাতে কলমে বের করো, 25 × 15 কত হয়? তোমার এখানে আসা হচ্ছে 375। তাহলে 25 জনের মধ্যে শিক্ষক সহ আসায় 25 জন হয়েছে যে না, আগে তো 25 জন ছিল না, এরা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। এখানে যেহেতু ছাত্রের কথা বলা হচ্ছে, 24 জন হচ্ছে ছাত্র, তাহলে শিক্ষকের বয়স এখানে লুকাইত না। হ্যাঁ, তাহলে 25 থেকে তুমি যদি 24 জনকে বাদ দাও, বাকি একজন যে ছিল সেটা শিক্ষক না? অবশ্যই। তাহলে শিক্ষকের বয়স সমান হচ্ছে 375 মাইনাস 334। হ্যাঁ, কত হয় তাহলে? 39 বছর না? 15 থেকে যদি 6 চলে যায় আর হচ্ছে 9, তাহলে এখানে 4, 7 থেকে 4 গেলে হচ্ছে 3, আসো 39 বছর। বি যে অপশনটা রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, এরপর 8 নম্বর প্রশ্নটি একটু দেখো, x+2, x+4 এবং x+6 এর গড় 0 হয়, তখন x ইকুয়াল হোয়াট? x ইকুয়াল হোয়াট? তাহলে আমরা গড় ইকুয়াল যে সূত্রটা শিখলাম, এটা হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা? রাশির সংখ্যা। দেখো এখানে রাশি কয়টা? 1টা 2টা 3টা, এদের গড় কত হয় বলছে? 0। গড় 0। সমষ্টি করো একটু, x+2 প্লাস x+4 প্লাস x+6, রাশির সংখ্যা কত? 3, নিচে মনে কত? 1, 1-এর সাথে এটা গুণ, 0-এর সাথে এটা গুণ, তাহলে x 1টা 2টা 3টা, তাহলে আমি একটু এদিকে একেবারে কাজ করে ফেলতেছি। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে তো এটাই থাকবে উপরেরটা, 3x, তারপরে 2 আর 4 কত? 6, 6 আর 6 12, তাহলে 3x + 12 ইকুয়াল 0 এর সাথে 3 গুণ করলে কত? 0ই হবে, তাই না?
তাহলে একটু দেখো এক্স 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 3x 2 আর 4 হচ্ছে 6 6 আর 6 হচ্ছে 12, তাহলে 3x ইকুয়াল এদিকে প্লাস 12টা এদিকে গেলে হবে -12, সো x ইকুয়াল -12, এখানে 3টা গুণ অবস্থায় এটি এইখানে যাবে ভাগ অবস্থায়, তাহলে x ইকুয়াল কত -4, x ইকুয়াল কত ভাইয়া -4, সো এই অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটি 13-14 সেশনে এসেছিল। হ্যাঁ, সো বলা যাচ্ছে যে গড় থেকে বেশি প্রশ্ন আসতেছে এবছরও হওয়ার পসিবিলিটি রয়েছে, এটা একটু তোমাকে ভালোভাবে দেখতে হবে। এরপরে 9 নম্বরে তোমাকে বলছে যে x+2 হোল স্কোয়ার এবং x-2 হোল স্কোয়ারের গড় কত। আচ্ছা, গড় মানে আমরা জানি যে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, তার মানে হচ্ছে x+2 হোল স্কোয়ার প্লাস x-2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কয়টা রাশি, একটি রাশি, এখানে একটি রাশি, দুইটি রাশি, তাহলে ডিভাইডেড বাই 2। এরকম একটা সূত্র তুমি ছোটকালে শিখছিলে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র। এখানে নিচে হচ্ছে 2 কাটা, x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত, x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 4, কত ভাই এখানে x স্কোয়ার প্লাস 4, আবার কিন্তু x স্কোয়ার প্লাস 2 না, সো x স্কোয়ার প্লাস 4 যেটি আছে এটি হবে তোমার কারেক্ট অ্যান্সার। কোনটা, x স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে ভাইয়া আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে গাণিতিক বুদ্ধিমত্তা, এই গাণিতিক বুদ্ধিমত্তার বিগত সালের প্রশ্নসমূহের সমাধান করেছি। আজকে আমরা লেকচার 1 শেষ করেছি, এর পরবর্তীতে আমরা লেকচার 2 থেকে আলোচনা করব। একদম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো কোয়েশ্চেন এই যাবৎকালে এসেছে সবগুলো আমরা লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে শেষ করবো ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।